আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? Yes, ma'am. Okay, so in the last class we started talking about bitwise operators towards the end, right? So আমরা MySQL ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করেছি and এটা different data types and operators সম্পর্কে শিখছি। সো আমি অপারেটরস গুলোর ডিটেলসে যাওয়ার আগে জাস্ট আপনাদের একটা ব্রিফ রিভিউ দেবো যে বিটওয়াইজ বলতে আমরা কি বুঝি। সো এটা আমি যেহেতু লিখে লিখে না মানে দেখাই নাই, এই জন্য অনেকে হয়তো বুঝতে পারেন না ক্লিয়ারলি। সো লেটস স্টার্ট উইথ ডিফারেন্ট গেটস অ্যান্ড বিটওয়াইজ অপারেশনস। সো আমি যেটা বলছিলাম লেফট শিফট রাইট শিফট, যদিও আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে আপনি চিন্তা করে দেখেন যে সাপোজ আপনার নাম্বারটা হচ্ছে 8, তো সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 4টা 0 দেন 1 দেন 3টা 0। So this in binary represents 8. তো এইটাকে যদি আমি রাইট শিফট করে দেই বাই উইথ 1 নাম্বার, মানে একটা ঘর আমি রাইট শিফট করে দিব, তার মানে কি? তার মানে ইটস কাইন্ড অফ লাইক রাইটিং দিস, মানে 8 কে আমি সাপোজ এক ঘর রাইট শিফট করলাম, তার মানে রাইট থেকে একটা 0 পড়ে যাবে, সেটা লেফটে চলে আসবে। এটা লেফটে আসবে মানে আমি রাইট শিফট করা মানে হচ্ছে পুরো জিনিসটাকে ধরে আমি রাইটে শিফট করে দিলাম এক ঘর। সো এই নাম্বারটা এখন কি হয়ে গেল? 4। সো 8 কে রাইট শিফট করলে অ্যাকচুয়ালি আমি 4 পাচ্ছি। সিমিলারলি আমি যদি এখন এই কাজটা করতাম যে আমার কাছে আছে 1 0 দেন হলো এটা কত নাম্বার? 1 2 3 4 5 6। আচ্ছা, সো এই জিনিসটা হলো 2 0 0 0 0 0 0 6টা 0 দেন 1 0, এটা হচ্ছে 2। সো যদি আমি এটা বলি যে আমি 2 কে লেফট শিফট করব এক ঘর, এটার মানে হচ্ছে আমি পুরো জিনিসটাকে ধরে এক ঘর লেফটে নিয়ে আসবো, আর ডানে একটা এক্সট্রা 0 চলে আসবে। তার মানে বাম থেকে একটা 0 চলে যাবে, ডানে একটা 0 চলে আসবে। সো পুরো জিনিসটাকে আমি লেফট শিফট করে ফেললাম। সো লেফট শিফট করলে এই ভ্যালুটা কি হয়ে গেল? 4। তো লেফট শিফট করা মানে হচ্ছে পুরো জিনিসটাকে আমি লেফটে শিফট করব, আর রাইট শিফট করা মানে হচ্ছে পুরো জিনিসটাকে আমি রাইটে শিফট করব। সো এটা হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট এন্ড রাইট শিফট। এখন আমরা দেখি বিটওয়াইজ এন্ড বলতে কি বুঝাই। সো আমি আগের দিন মনে হয় অরের একটা এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, আগে আমরা এন্ড দিয়ে করি। ফর এক্সাম্পল আমি যদি সাপোজ 5 and 4 কে আমি কি করতে চাচ্ছি? এন্ড করতে চাচ্ছি। তো এইটা যে 5 আর এইটা যে 4, এটা কি আমরা বুঝতে পারি অ্যাটলিস্ট? সো এই দুজনকে এন্ড বিটওয়াইজ এন্ড করা মানে কি? আমরা বিটওয়াইজ চিন্তা করব, আমরা পুরো 5 এর সাথে 4 অ্যাড করে যে 9 পাচ্ছি এইটা দেখব না, আমরা দেখবো বিটওয়াইজ এন্ড বা অর করা যায় যে। সো এন্ড আর অর এর কনসেপ্ট আই হোপ আপনারা বুঝেন যে যে কোনো একটা 0 হলে এন্ড এর রেজাল্ট হবে 0, আর যে কোনো একটা 1 হলে অর এর রেজাল্ট হবে 1। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন এন্ড এন্ড অর। সো এটা যদি আমরা দেখি যে প্রথম 5টা কিন্তু 0, সো আসলে সবাই এই এদের রেজাল্টও হবে 0, মানে প্রথম 5টা কেসের রেজাল্টও 0 হবে, বিকজ একটা 0 অ্যাটলিস্ট আছে, তার মানে এন্ড এর রেজাল্ট হচ্ছে 0। 1 আর 1 কে এন্ড করলে আমরা কি পাই? সো যে কোনো একটা 1 হওয়া মানে দুইটা 1 হওয়া মানে কিন্তু ডেফিনেটলি এন্ড, এখানে কোনো 0 নাই, তার মানে এদের দুজনের বিটওয়াইজ এন্ড করলে আমরা পাবো 1। 0 আর 0 বিটওয়াইজ এন্ড তো আমরা দেখলাম যে পাবো 0। 1 আর 0 বিটওয়াইজ এন্ড করলে আমরা কি পাবো? 0 0, এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য বিটওয়াইজ এন্ড অফ 5 and 4। 5 আর 4 এর বিটওয়াইজ এন্ড করলে আমি 4ই পাচ্ছি। তারপরে হলো আমি যদি বিটওয়াইজ অর দেখি, যদি 101 এর সাথে আমি বিটওয়াইজ অর করতাম 5 আর 4 এর, তাহলে রেজাল্টটা কি হতো? 0 আছে, একটা 1 নাই, তাহলে অর এর রেজাল্টও 0ই হবে। আর এই কেসেও ডেফিনেটলি 1 হবে, যেহেতু দুইটা 1 আছে। 0 0 থাকা মানে 0। আর অরে গিয়ে বিটওয়াইজ অর যখন আমি চিন্তা করব 1 আর 0, যে কোনো একটা 1 হওয়া মানেই হলো আমার ভ্যালুটা 1 হবে। সো ইন দিস কেস আমার রেজাল্টটা হবে 1। 1 আর 0 অর করলে আমি পাবো 1 অবশ্যই, কারণ একটা 1 আছে। সো বিটওয়াইজ এন্ড অর এভাবে কাজ করে।
লেফট শিফট রাইট শিফট এটা, আর নট অপারেশন তো আপনারা বুঝেন যে প্রত্যেকটা ডিজিটকে আমি রিভার্স করে দিব। সো এগুলো ছিল আমাদের বিটওয়াইজ অপারেশনস। এখন আমরা দেখি যে আমাদের টোটাল কি কি আর অপারেটরস গুলো ছিল। সো স্ক্রিনটা দেখা গেলে একটু বলেন আমাকে। ও আচ্ছা, এক্সরটা দেখানো হয় নাই, সরি। সো একটা জিনিসের এক্সর মানে কি, লাইক আমি যদি এ এক্সর বি করতে চাই, যেটা যেটা হলো আমাদের মাইএসকিউএল এই সিম্বলটা দিয়ে করা হয়। তো এ এক্সর বি এই জিনিসটার মানে অ্যাকচুয়ালি কি, মানে দুইটার বাইনারি রিপ্রেজেন্টেশনকে এক্সর করা মানে আসলে কি বোঝানো হয়। সো এই জিনিসটার মানে হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। সো এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। তো আচ্ছা, সো ইয়েতে মানে মাইএসকিউএল এর এটা কিন্তু মানে এই প্রাইমটা কিন্তু মাইএসকিউএল এর ভাষা না, এটা আমি বুলিয়ান অ্যালজেব্রা থেকে বলছি। সো এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম মানে কি, মানে হলো যে আমি যদি আউটপুটটাকে এ প্রাইম বি প্লাস এ পি প্রাইম চিন্তা করি, তাহলে আর দুইটা ইনপুট যদি এ আর বি থাকে, এখানে ডিফারেন্ট ভ্যালুজ বসায় ট্রুথ টেবিলটা বের করা হয়। তো আপনাদেরকে ইজি ট্রিক শেখানোর একটা ওয়ে হচ্ছে, আপনারা দেখবেন যে যদি এমন হয় যে আমি এই যে 5 আর 4 কে এক্সর করতে যাচ্ছি, সাপোজ আমি দুটো নাম্বারকে এক্সর করতে যাচ্ছি, সো আপনারা যেটা দেখবেন ইজি ট্রিক সেটা হচ্ছে যে অপারেন্ডের মধ্যে যদি অড নাম্বার অফ 1 থাকে তাহলে রেজাল্ট অবশ্যই ট্রু হবে, মানে 1 হবে। আর যদি ইভেন নাম্বার অফ 1 থাকে তাহলে রেজাল্ট হবে ফলস। তার মানে 0 0 যদি থাকে তাহলে তার রেজাল্ট হবে 0, 1 1 যদি থাকে তার রেজাল্ট হবে 0, বা যদি 0 0 থাকে তার রেজাল্ট হবে 1, সরি 0 1 থাকে তার রেজাল্ট হবে 1। মানে হচ্ছে অড নাম্বার অফ 1 থাকতে হবে। অড নাম্বার অফ 1 থাকলে আসলে রেজাল্টটা হবে 1, 1 মানে হচ্ছে ট্রু। তো আপনারা এখানে ওই ভ্যালুগুলো প্লাগ ইন করে চিন্তা করতে পারেন যে আমি হচ্ছে যদি এই কাজটা করি, যে আমি যদি দুইটার ভ্যালুই 1 চিন্তা করি অথবা দুইটার ভ্যালুই 0 চিন্তা করি, তাহলে কখনোই আমাকে সেটা ট্রু ভ্যালু দিবে না। সো ট্রু ভ্যালু পাওয়ার জন্য আমার কি করতে হবে, ট্রু ভ্যালু পাওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে অড নাম্বার অফ ওয়ানস থাকতে হবে। সো ইন দিস কেস 0 আর 0 যখন আছে, দ্য নাম্বার অফ 1 হিয়ার ইজ 0, তাই না? একটাও তো 1 নাই, এই দুইটা অপারেন্ডের মধ্যে তো আসলে একটা 1 নাই। তার মানে এখানে নাম্বার অফ 1 কয়টা? 0। 0 কি একটা ইভেন নাম্বার হিসাবে চিন্তা করা যায়, 0 কে কখনো অড ধরা হয় না, 0 একটা ইভেন নাম্বার। সো ইন দ্যাট কেস 0 আর 0 কে যদি আমি এক্সর করি তাহলে তাদের রেজাল্ট হবে ফলস। আচ্ছা, তারপরে হলো এরকম করে 5টা জিনিস আমার আসবে 0। দেন হলো 1 আর 1, এখানে নাম্বার অফ 1 কয়টা? 2, এটা হচ্ছে ইভেন, দ্যাটস ওয়াই এটার রেজাল্ট হবে 0। 0 আর 0 আছে, এখানে নাম্বার অফ 1 হচ্ছে 0 হুইচ ইজ ইভেন, এখানে আবার আসবে 0। এখন 1 আর 0 এর মধ্যে নাম্বার অফ 1 কয়টা? একটা, দিস ইজ অ্যান অড নাম্বার, সো দ্যাটস ওয়াই এটার রেজাল্ট হবে 1। সো যদি আপনাদের কাছে মাত্র দুইটা জিনিসের এক্সর করতে হয় তাহলে আরেকটা ট্রিক আছে, যে যদি দুইটা নাম্বারই সেম থাকে তাহলে আনসার আসবে 0। এই যে চিন্তা করে দেখেন, এখানে দুইটা নাম্বারই 0, সো আনসার আসছে 0। দুইটা নাম্বারই 1, সো আনসার আসছে 0। যদি দুইটা নাম্বার ডিফারেন্ট হয় 0 আর 1, তাহলে আসবে আউটপুটটা ট্রু। বাট এখানে তো জাস্ট দুইটা থাকতে পারে না, আরো কিছু অপারেন্ড থাকতে পারে। সো লাইক আমি চিন্তা করলাম যে আমি 3টা নাম্বারের এক্সর করছি, এ এক্সর বি এক্সর সি, তাহলে কি হতো? সো আমি চিন্তা করি যে আমি 1 0 এরকম একটা জিনিসের এক্সর করছি, তাহলে আমার রেজাল্টটা কি হবে? তো এই কেসে অড নাম্বার 1 দিয়ে কাউন্ট করব। তখন ওই অড নাম্বার হিসাবটা দেখতে হবে। সো এইসব কেসে হচ্ছে আমার 1 তো 0, এইসব কেসে আমার 1 হচ্ছে ইভেন, 1 0 থাকা মানে হচ্ছে ইভেন, সো এই কেসে আমার 1 আসবে রেজাল্ট। এখানে হচ্ছে আমার 1 অড নাম্বার টাইমস আছে, ডেফিনেটলি এখানে আসবে একটা 1। এখানে 1 আছে ইভেন নাম্বার অফ টাইমস, সো 1 আসবে না, আসবে 0। তারপর এখানে 1 একদমই নাই, মানে হলো ইভেন নাম্বার অফ টাইমস, সো 0।
এখানে 1 দুইবার আছে মানে ইভেন নাম্বার অফ টাইমস, সো অলসো 0। সো এভাবে আপনারা এক্সঅর গেটের আমি জাস্ট একটু কুইক রিভিউ দিলাম আপনারা কিভাবে বুলিয়ান এইসব ভ্যারিয়েবলস ইউজ করে বিটওয়াইজ অপারেশনস করতে পারেন। সো এটা আসলে আমাদের ডিবিএমএস এর জিনিস না, একটু রিভিউ করলাম জাস্ট। ওকে, সো ওয়্যার ওয়্যার উই আফটার বিটওয়াইজ? সো আই থিঙ্ক বিটওয়াইজ অপারেশন কোনটা কি করে এটা আমরা বুঝতে পেরেছি। অ্যারিথমেটিক অপারেটরস আছে মাইএসকিউএল এ, সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে আমি চাইলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এইসব জিনিসপত্র, তারপর রিমাইন্ডার বের করা, এগুলো করতে পারি। হ্যাঁ, তো এগুলো আমি কি দিয়ে করতে পারি? সেগুলো হচ্ছে এই যে যদি আমি একটা ফ্লোটিং পয়েন্ট ডিভিশন করতে চাই, মানে আমি কোনো ফ্লোটকে ফ্লোট দিয়ে ডিভাইড করতে চাই এন্ড দেন আমি কোনো ফ্র্যাকশনাল ভ্যালু পেতে চাই, দেন একটা স্ল্যাশ দিয়ে করতে হবে। যদি আমি ইন্টিজার ডিভিশন করি, লাইক আমি এটা শিওর যে দুইটা ইন্টিজারকে ডিভাইড করছি এন্ড রেজাল্ট আমি ইন্টিজারে স্টোর করব, তাহলে হলো আমি ডিআইভি এই ডিভ দিয়ে করতে হবে আমার সেই কাজটা। আচ্ছা, মাইনাস দিয়ে মাইনাস সাইনও বুঝায়, নেগেটিভ সাইনও বুঝায়। একটা ভ্যালুর আগে মাইনাস রাখা মানে হচ্ছে সেই ভ্যালুটা নেগেটিভ, আর দুইটা অপারেশনের মধ্যে, দুইটা অপারেন্টের মধ্যে মাইনাস দেওয়া মানে হলো জিনিসটাকে আমি সাবট্রাক্ট করছি। পার্সেন্টেজ অথবা মড মানে মডিউলাস বুঝায়। অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অন্য কাজও আছে, মানে পার্সেন্টেজের ডাবল মিনিং আছে। আমি যদি নাম্বারস এর সাথে পার্সেন্টেজ অ্যাজ অ্যান অপারেটর ইউজ করি, তাহলে দ্যাট বিকামস আ রিমাইন্ডার ফাংশন। আর এটা আমরা অ্যাকচুয়ালি মড দিয়েও করতে পারি। আর পার্সেন্টেজের পরে কাজ আছে, সেটা আমরা পরে দেখবো। প্লাস আর মাল্টিপ্লিকেশন তো এটা আমরা জানি, প্লাস দিয়ে প্লাস বুঝায় আর স্টার দিয়ে মাল্টিপ্লিকেশন বুঝাবে। আচ্ছা, লজিক্যাল অপারেটরস কি কি? এন্ড কে আমরা দুইটা বিটওয়াইজ এন্ড দিয়েও লিখতে পারি, অর সেটা আমরা দুইটা বিটওয়াইজ অর দিয়েও লিখতে পারি। নট হচ্ছে কি এক্সক্লেমেশন সাইন, আর এক্সর হচ্ছে আমরা এক্সর এভাবেও লিখতে পারি। সো লজিক্যাল আর বিটওয়াইজ এর মধ্যে ডিফারেন্স কি? লজিক্যাল হচ্ছে সেটা টোটালি বুলিয়ান এ চিন্তা করে, আর বিটওয়াইজ হচ্ছে সেটা বিটওয়াইজ চিন্তা করে। বিটওয়াইজ হচ্ছে সেটা দুইটা বিটকে ধরে দেন তাদের মধ্যে এই রিলেশনশিপটা দেখে দেন একটা আনসার দেয়। লজিক্যাল হচ্ছে সে চেক করে যে এই পুরা ভ্যালুটা কি ট্রু নাকি না। সো লজিক্যালের কেসে আমরা বাইনারিতে চিন্তা করি না, আমরা দেখি যে একটা ভ্যালু এটা কি নন জিরো নাকি না। এটা যদি নন জিরো হয়, মানে এটা যদি ট্রু হয়, দেন এই তার মানে এই পুরো জিনিসটা ট্রু। সো দুই দিকে ট্রু থাকা মানে হচ্ছে কি আমার এন্ড রেজাল্ট আসবে ট্রু। দুই দিকে ট্রু থাকে মানে অর এর ডেফিনেটলি রেজাল্ট আসবে ট্রু। দুই দিকের মধ্যে যে কোনো একটা ট্রু থাকা মানেই হচ্ছে আমার অর এর রেজাল্ট আসবে ট্রু। সো লজিক্যাল আর বিটওয়াইজ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটাই। লজিক্যাল চিন্তা করবে যে ফুল ভ্যালুটা কি নন জিরো নাকি নন জিরো না, সো ট্রু নাকি ফলস এভাবে চিন্তা করবে। সো আমি দুই দিকে চাইলে কন্ডিশনসও দিতে পারি, লাইক আমার a is equal to 5 and b is equal to 3. সো a is equal to 5 যদি ট্রু হয়, b is equal to 3 যদি ট্রু হয়, তাহলে দুইটার এন্ড এর রেজাল্ট আসবে ট্রু। তারপরে এভাবেও চিন্তা করতে পারি যে a is equal to 5 or b is equal to 3, যে কোনো একটা ট্রু হলে আমার অর এর রেজাল্ট আসবে ট্রু। সো দিজ আর লজিক্যাল অপারেটরস। আচ্ছা, তারপর হলো অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? মানে আমি একটা ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই একটা জিনিসের মধ্যে, সেটা আমরা করি ইকুয়াল টু দিয়ে, টু অ্যাসাইন আ ভ্যালু। এখন দেখি কম্প্যারিজন। সো দেয়ার আর লটস অফ ডিফারেন্ট কম্প্যারিজন অপারেটরস ইন মাইএসকিউএল। সো আমরা আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখে আসছি যে আমরা কিছু কন্ডিশনস দিতে পারি যে ইফ সামথিং হ্যাপেন্স দেন আই উইল ডু দিস। সো ওই ইফ সামথিং হ্যাপেন্স এর মধ্যে তো আমরা অনেক অপারেটরস ইউজ করতে পারি, যে ইফ a is greater than b, if b is greater than c. So all of these are comparison operators. যে একটা কন্ডিশন চেক করছি, আমরা দুইটা জিনিসকে কম্পেয়ার করছি, for that we have to use comparison operators. So comparison operators এই পোরশনটুকু আপনাদের ইয়ের মতনই, পুরানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর মতনই এই পোরশনটুকু। সো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে গ্রেটার দ্যান, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, দিস ইজ লেস দ্যান, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু, exclamation equal to means not equal to. So not equal to এর জন্য MySQL we have two symbols, either this or this. দুইটা একই কাজ করবে, কোনো ডিফারেন্স নাই। So not equal to এর জন্য we have two different symbols. আর equal to মানে হচ্ছে ইকুয়ালিটি চেক, মানে হচ্ছে দুই সাইডে ইকুয়াল নাকি না। তো আমরা আই থিঙ্ক সি প্রোগ্রাম যারা করে আসছেন অথবা এরকম অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করে আসছেন, আপনারা দেখেছেন যে আসলে ইকুয়ালিটি আগে আমরা যখন চেক করতাম তখন আমরা ডাবল ইকুয়াল টু দিতাম, বাট মাইএসকিউএল এই জিনিসটা করা লাগে না, একটা সিঙ্গেল ইকুয়াল টু দিয়েই কাজ করে। তারপরে হচ্ছে সেম গোজ ফর দিস ইকুয়ালিটি চেক, বিটুইন অ্যান্ড নন বিটুইন অ্যান্ড। এটার মানে কি? এটার মানে হলো যে আমি ফর এক্সাম্পল একটা রেঞ্জের মধ্যে কিছু ভ্যালু চেক করতে চাই, তাহলে এখানে অ্যাসাইন আর ইকুয়ালিটি চেকটা একই হয়ে গেল না? হ্যাঁ, একই হয়ে গেল। সো কন্ডিশনের মধ্যে আপনি দিলে সেটা কম্প্যারিজন চেক হবে। আর অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট আমরা দেই অন্যান্য কেসে, সেটা আমরা হচ্ছে ডিডিএল ডিএমএল যখন ডিফারেন্সটা
দেখতে পারবো তখন বুঝতে পারবো যে আসলে আপনি কোন জায়গায় অ্যাপ্লাই করছেন, ওটার উপর ডিপেন্ড করে MySQL একাই বুঝে যাবে। সো আপনি যখন আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ইউজ করতেন, কন্ডিশনের মধ্যে যদি ইকুয়াল টু দিতেন, তাহলে হচ্ছে কি ওটাকেও মানে একটা ইকুয়াল টু দিলে সে অলওয়েজ অ্যাসাইনমেন্ট ভাবতো, আর দুইটা ইকুয়াল টু দিলে অলওয়েজ কম্প্যারিজন ভাবতো। MySQL এর কেসে এই জিনিসটা ওয়েল ডিফাইন্ড, মানে ডিফারেন্সটা আমরা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজে গেলে ইজিলি দেখতে পারবো। আচ্ছা, সো বিটুইন অ্যান্ড নট বিটুইন দ্যান মানে কি? এটা মানে হলো যে আমি চিন্তা করতে পারি যে আমি দুইটা জিনিসের মধ্যে একটা ভ্যালুকে কম্পেয়ার করতে চাচ্ছি, মানে হলো সো একটা ভ্যালু কি, ইজ ইট ইন দ্য রেঞ্জ বিটুইন 5,000 and 9,000। লাইক আমি চেক করতে চাই যে একজনের স্যালারি কি 5,000 এর বেশি আর 9,000 এর কম নাকি। সো আমি জানি যে ফর এক্সাম্পল একজনের স্যালারি হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে, মানে ইট ইজ গ্রেটার দ্যান 5,000, ইট ইজ লেস দ্যান 9,000। সো এই কাজটা আমি দুইভাবে করতে পারি। I can either write যে কন্ডিশনটা হচ্ছে if salary is greater than 5,000 and salary is less than 9,000, less than equal to 9,000, মানে দুইটা ইনক্লুসিভ যদি হয়, অথবা I can use the between operator, যেখানে আমি লিখবো if salary between 5,000 and 9,000, তাহলে সে ডিরেক্টলি ওই চেকটা করে দিবে, আমাকে আবার আলাদা করে and লিখতে হবে না। সো বিটুইন মানে হচ্ছে সে একটা লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড দিতে হয়, and কথাটার দুই দিকে আমি বিটুইন দেন লোয়ার বাউন্ড এন্ড দেন আপার বাউন্ড দিলে সে হচ্ছে কি আমাকে এটা চেক করে দিবে যে আমার একটা ভ্যালু কি লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ডের মধ্যে পড়ে নাকি। আর নট বিটুইন হচ্ছে জাস্ট অপোজিটটা, সে এই রেঞ্জে পড়ে না নাকি। যে কোনো অপারেটর আগে নট দেয়া মানে হলো আমার এই কন্ডিশনটা, মানে আমার এই পোর্শনটুকু যদি ট্রু হয় তাহলে নট আগে দেয়া মানে হলো যে ফলস হয়ে যাবে, আর এই পোর্শনটুকু যদি ফলস হয় দেন নট আগে দেয়া মানে হলো যে পুরো জিনিসটা ট্রু হয়ে যাবে। সো যে কোনো কিছুর আগে নট দেওয়া মানে হলো আমি সেটা কমপ্লিমেন্ট করে দিচ্ছি বা রিভার্স কন্ডিশন করে দিচ্ছি। আচ্ছা, এটা ছিল বিটুইন। হোয়াট অ্যাবাউট ইন? সো বিটুইনে হচ্ছে আমরা জাস্ট একটা লোয়ার বাউন্ড একটা আপার বাউন্ড দিতাম, আর ইন দ্য কেস অফ ইন সেটার কেসে আমরা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো ভ্যালু দিই, লাইক ভ্যালু 1, ভ্যালু 2 এক্সেট্রা। আমি কি চেক করতে চাচ্ছি যে এক্সপ্লিসিটলি এই ভ্যালুগুলোর মধ্যে কোনোটা ম্যাচ করে নাকি। মানে ফর এক্সাম্পল আমি এটা জানি যে আমার ভ্যালুটা কোনো রেঞ্জে আছে নাকি না সেটা আমি জানি না, বাট আমি এটা জানি যে আমার ভ্যালুটা ইদার 2 অথবা 4 অথবা 6 অথবা 8 অথবা 10। তো এটা যদি হয় তাহলে আমি কি করব, ইফ ভ্যালু ইন দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2, 4, 6, 8, 10, তাহলে এই পাঁচটা ভ্যালুর মধ্যে যদি কোনো একটা ভ্যালু হয়ে থাকে ওই মানে যেই ভ্যারিয়েবলটা আমি কম্পেয়ার করছি, তাহলে আমার রেজাল্ট হবে ট্রু, আদারওয়াইজ আমার রেজাল্ট হবে ফলস। সো ইন কম্পেয়ার্স যে ইনের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যা যা ভ্যালু আছে সেগুলার কোনো একটার সাথে ম্যাচ করে নাকি না। যদি কোনোটার সাথে ম্যাচ করে দেন দ্য রেজাল্ট ইজ ট্রু, আর নট ইন দেয়া মানে হলো জাস্ট ওই জিনিসটা রিভার্স করে দেয়া। আচ্ছা, এখন পার্সেন্টেজের কাজটা এখানে চলে আসে প্যাটার্ন ম্যাচিং এর কেসে। সো প্যাটার্ন ম্যাচিং মানে কি? প্যাটার্ন ম্যাচিং মানে হলো যে আমি সাপোজ এইটা জানি যে আমি একটা এমপ্লয়ি টেবিল আছে আমার কাছে, এন্ড এমপ্লয়ি টেবিলের মধ্যে অনেকজনের নাম এ দিয়ে শুরু, অনেকজনের নাম বি দিয়ে শুরু, অনেকজনের নামের লেটার হচ্ছে 5টা মাত্র, অনেকজনের নামের একটা প্যাটার্ন আছে যে এ দিয়ে শুরু ওয়াই দিয়ে শেষ। সো এইরকম ধরনের প্যাটার্ন ম্যাচিং যদি আমি করতে চাই, তারপরে হলো অনেকজনের স্যালারি দ্য নাম্বার ডিজিট 6 দিয়ে শুরু বা নাম্বার 5 দিয়ে শুরু। সো এরকম কিছু প্যাটার্ন আছে, এখন আমি ওই প্যাটার্ন মিলাতে চাচ্ছি, মানে আমি এই প্যাটার্নটা ম্যাচ করে কোনো একটা কন্ডিশন রাখতে চাচ্ছি। সো আই ক্যান ডু দ্যাট উইথ দ্য হেল্প অফ দিস লাইক অপারেটর। এই লাইক অপারেটর দিয়ে আমরা প্যাটার্ন ম্যাচিং করতে পারি। সো এটা কিভাবে হয়? ফর এক্সাম্পল আমি এইটা চেক করতে চাচ্ছি যে আমার একজন এমপ্লয়ি, তার নাম হলো সাপোজ 5টা লেটারের প্রথম 4টা লেটার হলো ALIC, লাস্ট লেটারটা আমি জানি না। সো তাহলে আমি যেটা করব যে আমি জানি না, অথবা আমি এমন সব এমপ্লয়ি বের করতে চাচ্ছি যে যাদের ফার্স্ট 4টা লেটার হচ্ছে ALIC আর লাস্ট একটা লেটার যে কোনো কিছু হতে পারে, ইট ক্যান বি ই, ইট ক্যান বি ওয়াই, ইট ক্যান বি হোয়াট এভার। সো I want to find out all those employees যাদের ফার্স্ট 4টা লেটার হচ্ছে ALIC আর পরে লাস্ট লেটারটা এখনো আমি মানে শিওর না, মানে ওইটা যে ক্যান বি এনিথিং, এটা প্যাটার্ন কেউ ম্যাচ করলেই হবে। সো তাহলে আমি যেটা করব যে আমার কমেন্টটা অনেকটা এরকম হবে। সো কমেন্ট আমি এখানে মুখে মুখে বলছি, আমি কিন্তু পরে পুরোটা দেখাবো, সেটা কেউ ভয় পাবেন না যে কমেন্ট এইটা পর্যন্ত পড়ি কি আমাদের শেষ নাকি। সো কমেন্ট অনেকটা এরকম হবে যে সো আমি হচ্ছে জাস্ট ওই কলামটা দেখতে চাচ্ছি, মানে সব এমপ্লয়ীদের ফার্স্ট নেম দেখতে চাচ্ছি। সো দ্য ফার্স্ট নেমস ওয়্যার
দ্য ফার্স্ট নেম লাইক অ্যান্ড দেন সাম কাইন্ড অফ প্যাটার্ন, মানে আমার বাম দিকে থাকবে ভ্যারিয়েবলটার নেম যার প্যাটার্ন আমি ম্যাচ করতে চাচ্ছি, ইন দিস কেস ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম লাইক, হোয়াট ইজ দ্য প্যাটার্ন? দ্য প্যাটার্ন ইজ প্রথম চারটা লেটার হবে ALIC, আর লাস্টের একটা লেটার আমি এখনো মানে ওটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কিছু রাখবো। তাহলে আমার প্যাটার্নের মধ্যে বসবে প্রথম চারটা লেটার ALIC আর লাস্টে একটা আন্ডারস্কোর। সো আন্ডারস্কোর দিয়ে বুঝায় যে এই পজিশনে একটা ক্যারেক্টার বসবে, এক্স্যাক্টলি একটা ক্যারেক্টার বসবে। সো এমন যদি হতো যে আমি জানি যে লাস্ট চারটা লেটার হচ্ছে LICE, ফার্স্ট লেটারটা কি সেটা আমি এখনো জানি না, অথবা ইন্ডিপেন্ডেন্ট রাখলাম, ইট ক্যান বি এনিথিং। আমি এমন সব এমপ্লয়কে নিয়ে আসতে চাই যাদের লাস্ট চারটা লেটার হচ্ছে LICE, ফার্স্ট লেটারটা হচ্ছে কি সেটা মানে ক্যান বি এনিথিং, সেটা A হোক C হোক হোয়াট এভার ইট ইজ, আমি সবাইকেই দেখতে চাচ্ছি। জাস্ট আমার এটা হলেই হবে যে যাদের এমপ্লয়ের লাস্ট চারটা লেটার হচ্ছে LICE। তাহলে আমি কি করব? তাহলে আমি প্রথমে একটা আন্ডারস্কোর দিয়ে LICE লিখে দিব। সো যেই পজিশনে আমি আন্ডারস্কোরটা দিব, MySQL বুঝবে যে ওই পজিশনে যে কোনো লেটার বসতে পারে, যে কোনো ক্যারেক্টার বসতে পারে। সো এরকম যে কোনো ক্যারেক্টার বসায় বাকিগুলা সে ফিক্সড রেখে সে আমাকে একটা রেজাল্ট দেখাবে। সো একটা আন্ডারস্কোর রাখা মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার, দুইটা আন্ডারস্কোর রাখা মানে এক্স্যাক্টলি টু ক্যারেক্টার্স। সো এমন হতে পারে যে আমি জানি ফার্স্ট তিনটা লেটার ALI, পরের দুইটা আমি যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে সে কি করবে? MySQL সে হচ্ছে গিয়ে এমন সব নাম আমাকে দেখাবে যাদের ফার্স্ট তিনটা লেটার হচ্ছে ALI এন্ড পরের দুইটা লেটার হচ্ছে ক্যান বি এনিথিং। তাদের 5 লেটারের একটা নাম, প্রথম তিনটা লেটার ALI আর পরের দুইটা লেটার ক্যান বি এনিথিং। সো আন্ডারস্কোর দিয়ে এক্স্যাক্টলি ওয়ান ক্যারেক্টার বোঝায়। বাট হোয়াট ইফ, এই কেসে তো আমি জানতাম যে 5টা লেটারের একজনের নাম। হোয়াট ইফ সামওয়ানস নেম হ্যাজ মেনি লেটার্স? I don't know exactly কত number of letters. It can be 5, it can be 10, it can be 8, etc. I just know যে আমি এমন সব এমপ্লয়ের নাম দেখতে চাই যাদের নাম A দিয়ে শুরু। সো এই কেসে আমি কি করব? এই কেসে হচ্ছে আমি প্রথমে একটা A লিখবো, এরপরে আসলে কি, এরপরে তো মানে যে কোনো, আমি তো আসলে অ্যালিসের নামও চাই, আমি অ্যান্থনির নামও চাই, তারপরে হচ্ছে আমি অ্যাডামের নামও চাই। এদের নাম্বার অফ লেটার্স কিন্তু ডিফারেন্ট, আর এর পরে অনেক ডিফারেন্ট ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স। সো আমি তো আসলে দেখতে চাই কাদের নাম A দিয়ে শুরু। তাহলে আমি কি করব? তাহলে আমি প্রথমে একটা A লিখবো এন্ড দেন একটা পার্সেন্টেজ দিয়ে দিব। পার্সেন্টেজ বুঝায় হচ্ছে 0 to many ক্যারেক্টার্স, মানে এই পজিশনে ইদার 0 মানে জাস্ট কারো নাম যদি A হয় তাহলে A দেখাবে, অথবা মেনি ক্যারেক্টার্স, একটা লেটার, তিনটা লেটার, 5টা লেটার, ডাজন্ট ম্যাটার। পার্সেন্টেজ থাকা মানে হলো যে এই পজিশনে এনি নাম্বার অফ লেটার্স বসতে পারে। সো আমি যদি A% লিখি, ইট উইল সিগনিফাই দ্যাট অল অফ দোজ এমপ্লয়িজ যাদের নাম A দিয়ে শুরু and then any number of letters or characters. এটা হচ্ছে লাইক এর কাজ। সো পার্সেন্টেজ আর আন্ডারস্কোরের মধ্যে ডিফারেন্সটা কি আমরা বুঝতে পেরেছি? Yes, কেউ কিছু ma'am. বলুন, একটু জোরে বলেন তাহলে বুঝতে পারবো। সো আমাদের কাছে ক্লিয়ার পার্সেন্টেজ আর আন্ডারস্কোরের ডিফারেন্সটা? Yes, ma'am. সো এইভাবে আমরা প্যাটার্ন ম্যাচ করতে পারি। তো আমরা এটার কিছু এক্সাম্পলসও দেখবো। আমি জাস্ট এখন আপনাদের ডেফিনেশনটা দিচ্ছি যে কোনটার কাজ কি। সো লাইক দিয়ে প্যাটার্ন ম্যাচ হয়, নট লাইক দিয়ে প্যাটার্ন ম্যাচ হয় না। মানে হলো যদি আমি এই কাজটা করতাম যে নট লাইক A%, তাহলে যেটা হতো যে যাদের নাম A দিয়ে শুরু তাদের কাউকে দেখাতো না, বাকি সবাইকে দেখাতো। বাকি সবাইরা হচ্ছে ট্রু, আর জাস্ট A যাদের শুরু তারা হচ্ছে ফলস। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন যে হোয়াট ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট অল দোজ ফার্স্ট নেমস যাদের নামের কোনো না কোনো জায়গায় A আছে, একটা A আছে, মানে সেটা মাঝেও থাকতে পারে, ফার্স্টেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে, তাহলে আমার প্যাটার্নটা কি হবে? ম্যাম পার্সেন্টেজ A%। Percentage. হ্যাঁ, ভেরি গুড, পার্সেন্টেজ A এন্ড দেন পার্সেন্টেজ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে প্যাটার্ন ম্যাচের কনসেপ্টটা কি। আচ্ছা, নেক্সট কম্প্যারিজন অপারেটর হচ্ছে ইজ বুলিয়ান। মানে একটা জিনিস যদি বুলিয়ান ভ্যারিয়েবল, একটা ভ্যালু যদি ট্রু আর ফলস হয় সেটাকে কম্পেয়ার করা, এই জিনিসটা কি বুলিয়ান নাকি না, ইজ বুলিয়ান দিয়ে এইটা দেখা যায়। এটা যদি একটা ট্রু অথবা ফলস এটা বুলিয়ান অপারেটর হয় তাহলে সেটা হচ্ছে ইজ বুলিয়ান দিয়ে করা হয়। ইজ নট বুলিয়ান মানে হলো সেটা বুলিয়ান অপারেটর না। ইজ নাল, ইজ নট নাল। সো নাল মানে তো আই থিঙ্ক আগের দিন বলেছিলাম যে একটা জিনিস এক্সিস্ট করে না। সো সেটা যদি এক্সিস্ট না করে দেন দ্যাট ইজ নোন অ্যাজ নাল। সো একটা ফর এক্সাম্পল আমি একটা রেকর্ড দিলাম, স্টুডেন্টের রেকর্ড, আগের দিনের এক্সাম্পলটা দেই, আমি হাইটের মধ্যে কোনো ভ্যালু বসাই নাই, তো হাইটের ভ্যালুতে এখন নাল আছে। সো আমি ইফ হাইট ইজ নাল দেখি তাহলে সে তো ট্রু রিটার্ন করবে, বিকজ হাইটে তো আসলে কোনো ভ্যালু এখনো দেয়া নাই। সো একটা জিনিসের যদি ভ্যালু নাল থাকে দেন ইজ নাল রিটার্ন করবে ট্রু, আর ইজ নট নাল রিটার্ন করবে ফলস, এন্ড ভাইস ভার্সা।
সো একটা জিনিস যদি নাল না হয়ে থাকে তাহলে তার ইজ নট নাল উইল রিটার্ন ট্রু, আর ইজ নাল উইল রিটার্ন ফলস। কোয়ালিস ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে যে আমি যদি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু ভ্যালুজ রাখি তাহলে প্রথম যেই নাল নট নাল ভ্যালুটা সেটা রিটার্ন করা হবে। মানে এখানে ফর এক্সাম্পল কিছু ভ্যালুজ আছে এক্স ওয়াই জেড। সো এক্স ওয়াই জেড এর মধ্যে সাপোজ এক্স হচ্ছে নাল বাট ওয়াই হচ্ছে নট নাল, তাহলে সে এই ফাংশনটা রাখা মানে হলো, কল করা মানে হলো সে ওয়াই কে রিটার্ন করবে। এখন জেড কি হচ্ছে না কিনা সেটা তার দেখার দরকার নেই, প্রথম যে নট নাল ভ্যালুটা পাবে সেটা সে রিটার্ন করবে। সো এমনও হতে পারে যে সবাই নাল, তাহলে সে নাল রিটার্ন করবে। যদি এক্স ওয়াই জেড তিনজনই নাল হয় তাহলে ইট উইল রিটার্ন নাল, but in case any single value at least is not null, then it will return the first such not null value that it will get. So these were some comparison operators. এখন আমরা আসি control flow operations, which means switch case, if else, etc. So switch case আমরা দেখে আসছি না আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে। সো অনেকটা এইভাবেই চলে যে একটা কেস হলে একটা রেজাল্ট হবে, আরেকটা কেস হলে আরেকটা রেজাল্ট হবে। So in this case, let's assume that we want to check this or we want to display something like this. আচ্ছা, সো আপনারা সিলেক্ট অপারেটরটা এখনো ফুললি বুঝবেন না, কারণ আমি এই অপারেশনটা শেষ করার পরে সিলেক্ট বুঝাবো আপনাদেরকে। বাট আপনারা এভাবে চিন্তা করেন যে আমার কাছে একটা এমপ্লয় টেবল আছে, I have an employee table, and from that employee table I want to see the difference between different groups of salaries. Like if someone's salary is greater than 20,000, then I will name that group the A group, মানে A grade এর salary পাচ্ছে সে। If someone's salary is between 15,000 and 20,000, তাহলে সেটাকে আমি B grade দিব। If someone's salary is between 10,000 and 15,000, then I will give them a C grade, otherwise একটা D grade এর salary দিব। হ্যাঁ, সো এই স্যালারি গ্রেড যে আমি দিচ্ছি আমি এইভাবে দেখতে চাচ্ছি, আমার সামনে আমি এমন একটা টেবল দেখতে চাচ্ছি যেখানে আমার প্রথমে থাকবে আইডি গুলা, এমপ্লয় আইডি গুলা, and in the next column I will have the grades. So suppose employee ID 101 has salary greater than 2,000, then I want to see a table যেখানে employee ID 101 এর পাশে A থাকবে। I want to see a table যেখানে employee ID 105 এর পাশে C থাকবে, because 105 এর স্যালারি হচ্ছে এই রেঞ্জে পড়ে। তো যদি এমন কাজ আমি করতে চাই তাহলে তো আসলে আমার অনেক কন্ডিশনের জন্য অনেক ডিফারেন্ট ভ্যালুজ, রাইট? এইসব কেসে হচ্ছে আমি এই কেস, এই কথাটা ইউজ করব, কেস ওয়েন এলস এন্ড। সো এইটা আমাদেরকে দেখতে হবে স্টেটমেন্টের জন্য। দ্য কিওয়ার্ড ইজ কেস। সো কেস কথাটা থাকবে, দেন একটা ওয়েন দিয়ে কন্ডিশন থাকবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন MySQL and previous languages that you have learned. You had used the if variable. So এই কেসেও if ইউজ করা যায়, but the most widely used keyword is when. একটা কন্ডিশনের আগে ইফ দেয়া আর ওয়েন দেয়া ইজ কাইন্ড অফ দ্য সেম থিং। সো কেসের কেসে মানে কেস যখন আমরা ইউজ করি এই টার্মটা উই ইউজ ওয়েন। ডিড সামওয়ান আস্ক এনি কোশ্চেন? জি ম্যাডাম। ম্যাডাম when আর where কি সেম কাজ করে? ওয়েন আর ওয়্যার সেম কাজ করে নাকি? আচ্ছা, কাইন্ড অফ সেম কাজ করে, বাট কেসের কেসে আমরা ওয়্যার ইউজ করতে পারবো না। মানে যখন আপনি সিলেক্ট সামথিং লিখেন ওয়্যার এই কন্ডিশনটা কি ট্রু নাকি না, ওই কেসে কি ওয়্যার তো আসলে ইফ এর মতনই কাজ করে, তাই না? এখানে তো ওয়েন আসলে ইফ এর মতনই কাজ করবে, বাট কেসের মধ্যে আমরা ওয়্যার ইউজ করতে পারবো না। এন্ড ওই এসকিউএল এর লাস্টে যে এই, আমি বুঝছি আপনি আসলে ল্যাবে প্রবাবলি দেখে আসেন এক্সাম্পলটা, লাস্টে আমরা কখন, আচ্ছা এখানে ওয়্যার এর এক্সাম্পল না, আমরা ওয়্যার এর এক্সাম্পল একটু পরে দেখবো। সো ওয়্যার যেখানে আমরা ইউজ করতে পারি ওখানে আমরা ওয়েন ইউজ করতে পারি না, আর ওয়েন যেখানে আমরা ইউজ করি সেখানে আমরা ওয়্যার ইউজ করতে পারি না। হ্যাঁ, বাট কাজ আসলে মানে কাইন্ড অফ লজিকটা সেম, ওয়েন ইফ ওয়্যার সবার লজিকটা আসলে সেম। ওকে ম্যাডাম। So when some condition, then result. So in this case, suppose I want to see the employee ID first. So select করব আমি employee ID. তো employee ID এর কলামটা আসবে। Then হচ্ছে আমি কোন একটা particular grade দেখতে চাই। Then I want to write when salary is greater than 20,000, then A. তো এখানে কিওয়ার্ড গুলা MySQL এর built-in keyword কোনগুলা? এই যে case, when, then. বিটুইন কিন্তু এই যে এই কন্ট্রোল ফ্লো এর মধ্যে পড়ে না। বিটুইন আমরা একটু আগে দেখে আসছি, এই বিটুইনটা মানে একটা রেঞ্জ চেক করার জন্য। দেন এগুলো সব হচ্ছে MySQL এর কিওয়ার্ড। এলস, এন্ড অ্যাজ। সো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমরা ফার্স্টে কেস কথাটা লিখবো, দেন উই উইল রাইট আ কন্ডিশন উইথ ওয়েন, দেন রেজাল্টার আগে আমরা দেন কিওয়ার্ডটাকে লিখবো, তারপরে হচ্ছে সেটাকে আমি কোন নামে ডিসপ্লে করতে চাই, লাইক গ্রেড এ, তাহলে সেই গ্রেড এটা আমি কোটেশনে লিখে দিলাম।
তারপরে হলো যে এখানে মানে এইভাবে যতগুলো কন্ডিশন আমি চাই দিতে পারি। সো বিটুইনের একটা এক্সাম্পল এখানে আপনারা পেয়ে গেলেন, যে হলো আমি যদি এই রেঞ্জের মধ্যে চেক করতে চাই লাইক বিটুইন 15,000 and 20,000, then I will write between this range. The condition therefore means that if the salary is greater than 15,000 and less than 20,000, তাহলে হচ্ছে বি হবে। সো একটু খেয়াল করেন, বিটুইন দেয়া মানে কিন্তু লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড ইনক্লুসিভ। কথাটা খেয়াল করবেন, লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড ইনক্লুসিভ, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 15,001, less than equal to 20,000. So this is the condition for between. So এই তিনটা when যখন চেক হয়ে যাবে, তারপরে সে মানে একটাও যদি না হয় তাহলে else D. End as salary grade মানে হলো যে আমি আসলে এই জিনিসটা কোন কলাম, মানে কলাম হেডিংটা আমি কি দিব। আমি যে এতগুলা কন্ডিশন চেক করলাম, আমি যে এমপ্লয় আইডির পাশে এ বি সি লিখবো, তো ওইটা আসলে কি কলাম? এটা হচ্ছে স্যালারি গ্রেডের কলাম। তো আমি যেই কলাম নামে এটাকে ডিসপ্লে করতে চাই সেটা হচ্ছে স্যালারি গ্রেড, আমার কোটেশন দিয়ে এন্ড অ্যাজ এর পরে লিখে দিতে হবে। আর এটা কোন টেবল থেকে নিয়েছি? ফ্রম। এটা আমি কি সিলেক্ট করব, এই কিওয়ার্ড গুলো আমরা একটু পরে দেখব। এই পোর্শনটুকু আই হোপ সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে হলো ইফ দিয়েও কাজটা করা যায়। সিলেক্ট এমপ্লয় আইডি, ইফ স্যালারি ইজ গ্রেটার দ্যান 20,000 দেন এ, দেনটা হচ্ছে আমরা কমা দিয়ে করি। ইফ স্যালারি ইজ গ্রেটার দ্যান 10,000 বি সি অ্যাজ স্যালারি গ্রেড, মানে 10,000 এর বেশি হলে। সো আচ্ছা, সো এই কেসটা আমরা এখান থেকে আর কি দেখি ফার্স্টে, মানে এই কন্ডিশনের কেসটা এখান থেকে দেখি সিনট্যাক্সটা কি। সো ইফ এক্সপ্রেশন 1 ইজ ট্রু, মানে এক্সপ্রেশন 1 ইজ নট ইকুয়াল টু 0 and এক্সপ্রেশন 1 ইজ নট ইকুয়াল টু নাল। তো এইটা মানে তো নট ইকুয়াল টু, আই থিঙ্ক এটা আমরা জানি যে এক্সপ্রেশন 1 ইজ নট ইকুয়াল টু 0 and এক্সপ্রেশন 1 ইজ নট ইকুয়াল টু নাল। মানে হলো কি যে এটা মানে এক্সপ্রেশন 1 ট্রু হওয়া মানে কি, এটা আসলে 0 না আবার নালও না, এটা কোন একটা নন জিরো এক্সিস্টেন্ট ভ্যালু আছে। তাহলে তাহলে হচ্ছে দেন ইফ কন্ডিশন রিটার্নস এক্সপ্রেশন 2, আদারওয়াইজ ইট রিটার্নস এক্সপ্রেশন 3। সো স্যালারি যদি গ্রেটার দ্যান 20,000 এই কথাটা যদি ট্রু হয়, তাহলে সে এর পরের এক্সপ্রেশনটা ট্রু করবে, মানে রিটার্ন করবে, না হয় তো সে থার্ড এক্সপ্রেশনটা রিটার্ন করবে। মানে ইফ এর মধ্যে আমি একটা কন্ডিশন দিব, দেন কমা কমা দিয়ে দুইটা এক্সপ্রেশন লিখবো। তো একটু খেয়াল করেন যে এখানে ওই একটা এক্সপ্রেশনের জায়গায় একটা কন্ডিশনই দেওয়া আছে, এজন্য আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি আচ্ছা প্রথমে আমরা এইটা দেখি তাহলে বুঝতে পারবো। সো ইফ এর মধ্যে আমার প্রথমে একটা কন্ডিশন থাকবে, দেন হচ্ছে দুইটা এক্সপ্রেশন থাকবে। এটা বুঝাবে যে আমার স্যালারি যদি গ্রেটার দ্যান 10,000 হয়, দেন আই উইল গেট বি, লেস দ্যান অর ইকুয়াল টু 10,000 হলে আই উইল টেক সি। সো ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন অ্যাকসেপ্ট দ্য second expression, otherwise accept the third expression. So if এর জন্য আসলে এভাবে কাজ করে। তো তাহলে কেউ আমাকে বলতে পারেন যে আসলে এই ইফটা কি বুঝায়, বড় মানে আউটার ইফটা কি বুঝাবে? ম্যাম যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলে ওটা এক্সিকিউট হবে আর পরের কন্ডিশন চলে যাবে। আচ্ছা, সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, বাট এখনো ক্লিয়ারলি প্রপারলি পয়েন্ট আউট করতে পারছেন না। লেট মি হেল্প ইউ a little. It means that if salary is greater than 20,000, then A is fine. Otherwise, if this condition is false, then এই এক্সপ্রেশনটাকে সে অ্যাকসেপ্ট করবে। এখন এই এক্সপ্রেশনটা কি সেটা তো আসলে এই কন্ডিশন হয়ে তারপরে আসবে, মানে হলো এই কন্ডিশনের রেজাল্টটা যেটা হবে সেটা সে রিটার্ন করবে। সো আমরা যদি চিন্তা করি যে স্যালারিটা হচ্ছে গিয়ে 15,000, তাহলে হচ্ছে সে প্রথমে দেখবে স্যালারি কি গ্রেটার দ্যান 20,000, নো, দ্য রেজাল্ট ইজ ফলস। সো সে এ রিটার্ন করবে না, সে এইখানের রেজাল্টটা রিটার্ন করবে। এইখানের রেজাল্টটা কি হবে যদি 15,000 হয়? সো ইফ স্যালারি ইজ গ্রেটার দ্যান 10,000, সো 10,000 এর থেকে তো 15,000 বড়, সো দ্য কন্ডিশন ইজ ট্রু। সো সে প্রথম এক্সপ্রেশনটা রিটার্ন করবে, হুইচ ইজ বি। সো এইটার রেজাল্ট হবে বি, এন্ড দ্যাটস ওয়াই আমার টোটাল ইফ এর রেজাল্ট হবে বি। সো কাইন্ড অফ এইটা আর এই দুইটা কন্ডিশন টোটালি সেম, বাট ইফ দিয়ে যেটা আমরা করি যে আমরা আসলে দুইটা এক্সপ্রেশন রাখি, দেন সেটা ট্রু অথবা ফলস হলে এভাবে ইউজ হয়, সেটাকে আমরা ইফ এর ভিতরেও রাখতে পারি। সো এই পোর্শনটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে থাকলে বলেন যে ইফ কিভাবে কাজ করে। আমি একটা নেস্টেড ইফ লিখেছি, বেসিক্যালি একটা ইফ এর মধ্যে একটা ইফ। এই ইফ এর সো আমাকে কেউ একটা প্রসেসটা এক্সপ্লেইন করতে পারবে? লাইক যদি এমন হয় যে কারো স্যালারি ইজ 9,000, দেন আসলে কি হবে এখানে?
কোন গ্রেডটা দেখাবে? সি দেখাবে। হ্যাঁ, কিভাবে দেখাবে? ম্যাম এখানে তো ম্যাম ইফ এর এই কন্ডিশনটার ভিতরে ঢুকলে যখন দেখাবে যে 10,000 থেকে কম, তখন হচ্ছে বিটা ফলস হয়ে যাবে। যখন বিটা ফলস হয়ে যাবে তখন সে থার্ড যে এটা দেওয়া আছে মানে সি, ওইখানে মানে ওইটা রিটার্ন করবে। রিটার্ন করবে। এরপরে কি হবে? এরপরে ম্যাম টোটাল রেজাল্টটাই মানে সি মানে ফলসটা রিটার্ন করবে। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক্সেলেন্ট, এক্স্যাক্টলি এটাই হবে। প্রথমে এখানে সে দেখবে যে কন্ডিশনটা ফলস, সো সে সি রিটার্ন করবে। দেন হচ্ছে গিয়ে টোটাল ইফটাকে সে দেখবে যে স্যালের প্রথম কন্ডিশন থেকে ট্রু না, এটাও ফলস, তাহলে সেই থার্ড এক্সপ্রেশনে যে রেজাল্ট আসছিল সি তাকে রিটার্ন করবে অ্যাজ স্যালারি গ্রেড। এটা হচ্ছে আগের মতনই সেম। সো দিস ইজ দ্য সিনট্যাক্স ফর ইফ। তো ইফ এর মধ্যে আরো কিছু জিনিস আছে। ইফ নাল, ইফ নাল এর কেসে দুইটা এক্সপ্রেশন থাকবে। ইফ এক্সপ্রেশন 1 ইজ নট নাল, মানে তাহলে এই মানে এই ফাংশনটা উইল রিটার্ন এক্সপ্রেশন 1। ইফ ইট ইজ নাল ইট উইল রিটার্ন এক্সপ্রেশন 2। তার মানে হলো if is a select if null null comma 10. In this case the first expression is null, so it will return the second expression যেটা হচ্ছে 10। আর এই কেসে হলো if null এর মধ্যে ফার্স্ট এক্সপ্রেশনটাই ট্রু, তাহলে সে ট্রুটাকে মানে 1টাকে রিটার্ন করবে, মানে নন জিরো ভ্যালু। এটাকে যে এটা যে 1ই হতে হবে নট নেসেসারি, এটা হচ্ছে কি একটা নন জিরো ভ্যালু, সো এটাকে সে রিটার্ন করবে। আর যদি দুইটাই নাল থাকে তাহলে সে নাল। সো কাইন্ড অফ কোয়ালেসের মতন অনেকটা, জাস্ট প্রথম সে নন জিরো ভ্যালুটাকে রিটার্ন করবে। আচ্ছা, তারপরে হলো নিউমেরিক ফাংশনস। সো এবিএস এক্স লেখা মানে হলো একটা জিনিসের অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে। এবিএস -1 তো হচ্ছে 1 রিটার্ন করবে। 10 হলো 10 রিটার্ন করবে। ফ্লোর আর সিল কি আমরা জানি, ফ্লোর মানে হচ্ছে কোন একটা ফ্র্যাকশনাল ভ্যালুর ঠিক আগের নাম্বারটা, আগের ইন্টিজারটা। সো 1.2 এর ফ্লোর হচ্ছে 1, ঠিক ইমিডিয়েট আগের যেই ইন্টিজার নাম্বারটা আছে ওটা হলো ফ্লোর। সিল ইজ দ্য ইমিডিয়েট ইন্টিজার অ্যাবাভ ইট। সো 1.2 এর সিল হচ্ছে 2। আচ্ছা, তারপরে নেগেটিভের কেসে জিনিসটা উল্টা হয়ে যায়। আপনি চিন্তা করেন যে নেগেটিভের কেসে -1.2 এর ফ্লোর কত হবে বলেন তো? সো 1.2 এর ফ্লোর হচ্ছে 1, -1.2 এর ফ্লোর কত হবে? -1 -2 হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কেন? কারণ -2 তো আপনি নাম্বার লাইনটা চিন্তা করেন, নাম্বার লাইনে তো -2 আসলে বাম দিকে পড়ে, -1 তো ডানে পড়ে। ফ্লোর হচ্ছে কম নাম্বারটা রিটার্ন করবে, তো -2 কম নাকি -1 কম? -2 কম। -2 কম, এক্স্যাক্টলি। সো ফ্লোর হচ্ছে কম নাম্বারটা রিটার্ন করবে, ফ্লোর উইল রিটার্ন -2। আর সিলের কেসে 1.2 এর সিল হচ্ছে 2, বাট -1.2 এর সিল হচ্ছে -1, বিকজ -1 is actually the bigger number. So seal will return the top, the bigger number, and floor will return the lower number. So you can imagine the number line for this case. আচ্ছা, তারপরে হলো রাউন্ড। সো রাউন্ডের পরে আমরা দুইভাবে ইউজ করতে পারি, ব্র্যাকেটের মধ্যে এক্স অথবা এক্স কমা ডি। সো যখন এক্স ইউজ করি তখন সে সিম্পলি হচ্ছে গিয়ে জিনিসটাকে রিটার্নস দ্য আর্গুমেন্ট এক্স রাউন্ডেড টু ডি ডিফল্ট 0। সো ডিফল্ট 0 ডেসিমাল প্লেসেসে সে রাউন্ড করে দিবে। বাট যদি এক্স কমা ডি আমরা লিখি তাহলে সে ডি ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড করে দিবে। সো এই কেসে হচ্ছে এক্স কমা ডি এর একটা এক্সাম্পল আছে রাউন্ড এন্ড ট্রাঙ্কেটের জন্য। ট্রাঙ্কেট মানে কি? ট্রাঙ্কেট মানে হচ্ছে সে কেটে ফেলে দিবে আর কি। রাউন্ডের জন্য সে রাউন্ড করে দেয়। রাউন্ড আই থিঙ্ক আমরা সবাই জানি, যেটা 5 বা 5 এর বেশি হলে পরের ডিজিটটা আসে, 5 এর কম হলে আগের ডিজিটটা আসে। ট্রাঙ্কেটের কেসে পরের ডিজিটটা সে ফেলেই দিবে। সো ইন দিস কেস লাইক রাউন্ড 1.34, 1 যদি হয়, আমি 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড করতে যাচ্ছি, তাহলে হচ্ছে এটার আউটপুট আসবে 1.3, বিকজ 4 ইজ লেস দ্যান 5। বাট আমি যদি 1.35 কে রাউন্ড করতে চাই তাহলে আমার রেজাল্ট আসবে 1.4 এটার, বিকজ আই এম রাউন্ডিং ইট টু 1 ডেসিমাল প্লেস। সো লাস্ট আমার ডিজিটটা পড়ে যাবে, এন্ড পরে গিয়ে 3 এর সাথে 1 অ্যাড হয়ে যাবে, বিকজ 5 অথবা 5 এর বেশি হওয়া মানে হলো পরের ডিজিটটা অ্যাড হয়ে যায়, মানে 1 অ্যাড হয়ে যায়। ট্রাঙ্কেটের কেসে কি হবে? 1.34 কে আমি 1 ডেসিমাল প্লেস পর্যন্ত ট্রাঙ্কেট করতে চাই, সো লাস্ট ডিজিটটা পড়ে যাবে, 4টা পড়ে যাবে। এই কেসেও ট্রাঙ্কেটের সেম রেজাল্ট আসবে, 5টা পড়ে যাবে। সো রাউন্ডের কেসে আসলে দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসছিল, 1.3 আর 1.4, বাট ট্রাঙ্কেটের জন্য দুটো সেম আসবে। ট্রাঙ্কেট আসলে কোনো 1 অ্যাড করবে না, সে জাস্ট লাস্ট ওই ডিজিটটা ফেলে দিবে, মানে যত ডেসিমাল প্লেস পর্যন্ত আমি ট্রাঙ্কেট করতে চাই তত পর্যন্ত রাখবে, এরপরে সবাইকে ফেলে দিবে। আচ্ছা, so there are many such other functions like power, exponential, log, sqrt, random number, একটা জিনিসের conversion from one base to another,
তারপরে অন্যান্য আরো কিছু বিল্ট ইন ফাংশনস আছে, লাইক পাইয়ের ভ্যালু, ডিগ্রি, একটা জিনিস কত ডিগ্রি কনভার্সন, রেডিয়ান কনভার্সন, সাইন কস, ট্যান কট, এ সাইন, এ কস, এ ট্যান, এইগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন, বাট এগুলো হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি, আপনি নাম দেখেই বুঝতে পারছেন আসলে কাজগুলো কি। স্ট্রিং ফাংশনস গুলা কি কি? একটা জিনিসের লেন্থ এসটিআর দেওয়া মানে হচ্ছে ওই স্ট্রিং এর লেন্থের ভ্যালুটা সে রিটার্ন করবে, লাইক এবিসিডি এর লেন্থ হচ্ছে গিয়ে 4, কোন নাল স্ট্রিং এর মানে কোন এমটি স্ট্রিং এর লেন্থ হচ্ছে গিয়ে 0, নাল স্ট্রিং এর লেন্থ হচ্ছে নাল। নাল আর এমটি স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স কি আমরা বুঝি? এমটি স্ট্রিং মানে কিন্তু এখানে দিস ইজ আ স্ট্রিং বাট এখানে কোনো লেটার বা নাম্বার নাই, এটার লেন্থ কিন্তু 0। আর নাল মানে হচ্ছে এখানে স্ট্রিং এর কোনো অবজেক্ট এক্সিস্টই করে না। সো ইটস কাইন্ড অফ লাইক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনারা চিন্তা করতে পারেন যে একটা নতুন অবজেক্ট আপনারা ডিক্লেয়ার করলেন বাট কোনো রেফারেন্স ইউজ করলেন না, ইজ ইকুয়াল টু নাল দিয়ে দিলেন, তো অনেকটা ওইরকম। আর এই কেসে হচ্ছে আপনি রেফারেন্স ইউজ করলেন বাট ভ্যালু দিলেন হচ্ছে গিয়ে নাই, কিছু নাই, 0। সো ওইটার কেসে লেন্থ হচ্ছে 0। আচ্ছা, লোয়ার এসটিআর মানে কি? মানে হলো পুরো জিনিসটাকে সে লোয়ার কেসে রিটার্ন কনভার্ট করে রিটার্ন করবে। লাইক ইফ আই হ্যাভ অ্যান ইনপুট লাইক দিস এবিসিডি, সে রিটার্ন করবে হচ্ছে পুরো লোয়ার কেসে 4টা এবিসিডি। Upper case is what? It will convert the entire thing into caps lock. It doesn't matter if some are in capital and some are in lower. আচ্ছা, রিভার্স স্ট্রিং কি? রিভার্স হচ্ছে সে লাস্ট থেকে পুরো জিনিসটা উল্টায় দেখাবে। If I have ABCD, it will show me DCBA, আচ্ছা এটা B হবে। It will show me DCBA, but কি মানে এখানে কোনো আপার কেস লোয়ার কেস কনভার্সন হবে না। আচ্ছা, concat কি? We know concat is the combination of multiple strings. So if I want to concatenate a few strings, সেগুলো আমি কমা কমা দিয়ে লিখে দিব। In this case, MySQL, space, is space fun. So the output will be the combination of these strings. MySQL is fun. Sub-str কি? নিশ্চয়ই সাবস্ট্রিং এর কোনো কাজ। সো সাব-str এই ফাংশনটার মধ্যে যদি আমি দুইটা প্যারামিটার রাখি, str and pause, তাহলে সে একরকম কাজ করবে, and if I keep 3 parameters তাহলে সে একরকম কাজ করবে। সো if I keep one string and just one position, তাহলে সে সেটা যেটা সে করবে যে ওই পজিশন থেকে শুরু করে সে সাবস্ট্রিংটা নিয়ে আসবে। মানে if I have A B C D E F and the position is 3, then the output will be আমি A থেকে কাউন্ট করা শুরু করব 1 ইন্ডেক্সিং এ। সো খেয়াল করবেন আমরা আগের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0 ইন্ডেক্সিং দেখে আসছি, এখন থেকে 1 ইন্ডেক্সিং দেখবো। সো A হবে 1, B হচ্ছে 2, C হচ্ছে 3। সো 3 থেকে শুরু করে রেস্ট অফ দ্য স্ট্রিং হচ্ছে আউটপুট C D E F। আচ্ছা, যদি আমি পজিশনটা নেগেটিভ দেই তাহলে কি হবে? তাহলে সে রাইট সাইড থেকে 3 নাম্বার যে মানে -3 হলো রাইট সাইড থেকে যে 3 নাম্বার, সেখান থেকে শুরু করে রেস্ট অফ দ্য স্ট্রিং কে আউটপুট দেখাবে। আচ্ছা, if I write 3 parameters inside sub-str, then what will happen? Then what will happen is আগের মতনই কাজ করবে, just last parameter টা will determine what portion or what will be the length of the output. In this case, A B C D E F এর 3 মানে হলো ঠিক আছে আমি C থেকে শুরু করব স্ট্রিংটা, বাট এই শুরু করে কোথায় শেষ করব সেই লেন্থটা হচ্ছে 2, in this case CD। আচ্ছা, তারপরে A B C D E F এর কেসে -3 আগে দেয়া মানে কি? সে হচ্ছে ডান দিক থেকে 3 নাম্বার দেখবে D E F, বাট লেন্থ হচ্ছে 2, সো D আর E সে রিটার্ন করে দিবে। আচ্ছা, লেফট এন্ড রাইট কি কাজ করবে? লেফট মিন্স সিম্পলি সে লেফট স্ট্রিং এর লেফট থেকে শুরু করে এই লেন্থ পোর্শন টুকু নিয়ে আসবে। রাইট হচ্ছে সে স্ট্রিং এর রাইট থেকে শুরু করে 3টা মানে লেন্থ পোর্শন অ্যামাউন্ট নিয়ে আসবে। সো ABCD এর লেফট থেকে শুরু করে 3 জনকে আনা মানে ABC আনা, ABCD এর রাইট থেকে শুরু করে 3 জনকে আনা মানে BCD আনা। এল প্যাড কি? সে লেফট প্যাড করে দিবে, মানে এই এল প্যাডের মধ্যে প্যারামিটার থাকে 3টা, আর প্যাডের মধ্যে প্যারামিটার থাকে 3টা। সো এল প্যাডের মধ্যে ফার্স্ট প্যারামিটার ইজ দ্য স্ট্রিং, দেন হচ্ছে একটা পজিশন, সরি একটা লেন্থ, and finally the padding string, মানে কোন স্ট্রিংটা দিয়ে আমি প্যাড করব। So in this case, if ABCD is my string, then the total final length that I want is 8, মানে এখন তার লেন্থ আছে 4, আমি ফাইনালি চাচ্ছি তার লেন্থ 8, and তার লেন্থ 8 বানানোর জন্য আমি কোন স্ট্রিংটাকে তার লেফটে অ্যাড করব সেটা হচ্ছে XYZ। বাট খেয়াল করেন XYZ এর নাম্বার মানে নাম্বার অফ লেটার্স বা লেন্থ হচ্ছে 3, and ABCD এর লেন্থ হচ্ছে 4, এদেরকে অ্যাড করলে আমি টোটাল লেন্থ পাবো 7, বাট আমার টার্গেট লেন্থ হচ্ছে 8। সো যেটা করা হয় যে ABCD তো থাকবেই, এর আগে XYZ আমি ততক্ষণ ধরে অ্যাড করতে থাকবো যতক্ষণ না আমার লেন্থ হবে 8। সো খেয়াল করেন যে প্রথমে XYZ চলে আসবে, দেন আরেকটা X আসবে, বিকজ আমার তাকে লেন্থ বানাতে হবে 8।
সো XYZ এভাবে পড়তে থাকবে যতক্ষণ আমি টার্গেট লেন্থটা অ্যাচিভ করতে পারছি। আর প্যাড ইজ দ্য সেম থিং, জাস্ট রাইট সাইডে প্যাড করবে। সো ABCD and the target length is 6 and I have to pad X. সো আমি ABCD দিয়ে ডান দিকে X দিতে থাকবো যতক্ষণ না আমার টোটাল লেন্থটা হয়ে যাচ্ছে 6। সো ইন দিস কেস আমার আউটপুটটা হবে এইটা। দেন উই হ্যাভ ট্রিম। ট্রিম ফাংশন মানে হলো সে রাইট অ্যান্ড লেফটে যত স্পেস আছে তাদেরকে ট্রিম করে দিবে। ট্রিম, আচ্ছা, সো ট্রিমের মধ্যে আমরা সিম্পলি একটা স্ট্রিং দেয়া মানে হচ্ছে সে হোয়াইট স্পেস গুলোকে ট্রিম করে দিবে। And if I want to remove a particular substring from another string, then I have to use this syntax. Trim some kind of string, substring from another string. So trim X from a bishal একটা string. তাহলে কি হবে, এই বিশাল স্ট্রিং এ যত X আছে সবাই ট্রিম হয়ে যাবে। সো এই কেসে আনসার হবে ABC। আচ্ছা, ট্রিম যদি আমি লিডিং অথবা ট্রেইলিং করতে চাই, লিডিং মানে হলো প্রথমের, ট্রেইলিং মানে হলো পরের। সো লজিক যেটা হবে যে ট্রিম লিডিং এক্স ফ্রম অ্যানাদার স্ট্রিং, তাহলে সে যেটা করবে যে সে প্রথম থেকে এক্স গুলা ফেলতে থাকবে, ফেলতে ফেলতে যেই একটা অন্য লেটার পেয়ে যাবে সে থামাই দিবে, সে ওইটার আউটপুটটা রিটার্ন করে দিবে। সো ইন দিস কেস সে প্রথম তিনটা এক্স কে ফেলে দিবে আর আউটপুট হবে এই পোর্শনটুকু। সো দিস ইজ দি আউটপুট। ট্রেইলিং এর কেসে কি হবে, সে লাস্ট থেকে চেক করতে থাকবে এক্স কয়টা আছে। সো লাস্ট থেকে এক্স আসতে 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 যেই নন এক্স পাবে একটা, তখনই হচ্ছে সে ওটাকে ফেলে দিবে, বাকি পোর্শনটুকু রিটার্ন করে দিবে। ওকে, নাও ইনসার্ট। সো ইফ আই ওয়ান্ট টু ইনসার্ট আ নিউ সাবস্ট্রিং in an existent string, তাহলে কি করবে, তাহলে হচ্ছে ইনসার্টের মধ্যে আমার 4টা প্যারামিটার আছে। স্ট্রিং মানে এক্সিস্টেন্ট যে স্ট্রিংটা সেটা, একটা পজিশন, একটা লেন্থ এন্ড দ্য নিউ স্ট্রিং। সো what will this do? It replaces the substring position to position length, position plus length minus 1 with new string। মানে হলো আমার কাছে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর পজিশন টু পজিশন প্লাস লেন্থ মাইনাস 1, মানে হলো আমি যদি পজিশনটা দেই 2 আর লেন্থ দেই 2, তাহলে সে যেটা করবে যে 2 থেকে 4th পজিশনে, সো 2 থেকে মানে সেকেন্ড পজিশন থেকে 4th পজিশন পর্যন্ত 2 3 4 বেসিক্যালি, সরি 2 3 4 না 2 আর 3, মানে আমার ফাইনাল লেন্থটা হবে হচ্ছে গিয়ে ওই 2 আর সে শুরু করবে হচ্ছে পজিশন 2 থেকে। সো ওই জিনিসটা আসলে আমরা কিভাবে বের করতে পারি, পজ টু পজিশন প্লাস লেন্থ মাইনাস 1। সো এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট ওই পোর্শনটুকু বের করলাম যে কোন পোর্শনে আমি রিপ্লেস করব, আর কি দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে নিউ স্ট্রিং। সো হ্যালোর মধ্যে যদি আমি দিয়ে দেই পজিশন হলো সাপোজ 1, লেন্থ হচ্ছে 2, আর নতুন যে নিউ স্ট্রিংটা সেটা আমি দিলাম AA, তাহলে হ্যালোর একদম প্রথম দুটো লেটারে AA বসে যাবে। তারপরে লোকেট, it returns the position of the first occurrence of substring sub str within str, মানে হচ্ছে গিয়ে ফার্স্ট অকারেন্স অফ সাবস্ট্রিং কে সে রিটার্ন করে দিবে। তো এই পজ রেখা মানে হচ্ছে গিয়ে এটা অপশনাল, আমি চাইলে পজ দিতেও পারি পজিশন অথবা নাও দিতে পারি। রিপ্লেস কি, রিপ্লেস হচ্ছে আমি একটা স্ট্রিং এর মানে একটা বড় একটা স্ট্রিং আছে সেটার একটা পোর্শনকে আমি পুরোপুরি নতুন একটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে চাই। তো ইনসার্টের কেসে যেটা ছিল যে আমি হচ্ছে গিয়ে একটা ইন্ডেক্স দিয়ে দিচ্ছিলাম, বাট রিপ্লেসের কেসে আমি ইন্ডেক্স দিব না, আমি হচ্ছে এক্সিস্টেন্ট সাবস্ট্রিংটাকে দিব। লাইক হ্যালোর মধ্যে যদি আমি HE কে রিপ্লেস করতে চাই AA দিয়ে, তাহলে আমি লিখবো হ্যালো কমা HE কমা AA, তাহলে হ্যালোর মধ্যে যতগুলো HE আছে সবগুলো রিপ্লেস হয়ে যাবে উইথ AA। আচ্ছা, নাও উই হ্যাভ সাম ডেট এন্ড টাইম ফাংশনস। আপনাদের কাছে মনে হতে পারে অনেক ফাংশন, সো এগুলো হচ্ছে আসলে আমরা আমাদের প্র্যাকটিস করতে করতে চলে আসবে। সো আপনাদের কাছে এই পোর্শনটাও কিন্তু আপনাদের মিড টার্মসে থাকবে। সো আপনারা আসলে কামিং উইকসে আস্তে আস্তে দেখবেন, প্র্যাকটিস করবেন, তারপরে আসবে, এগুলো সব ধরে ধরে মুখস্থ করতে হবে না। আচ্ছা, সো ডেট এন্ড টাইম ফাংশনস এর মধ্যে নাও জিনিসটা কি রিটার্ন করবে, দ্য সিম্পল নাও ফাংশন। এই যত ফাংশন আছে এগুলো কিন্তু বিল্ট ইন ফাংশন ইন MySQL, all of these are built-in functions, so you can simply use these functions directly. So now কি রিটার্ন করবে, now রিটার্ন করবে হচ্ছে current date and time. So both the date and the time will be returned by the now function. Car date কি রিটার্ন করবে, the current date, simply just current আজকের যে তারিখটা সেটা রিটার্ন করবে। কার টাইম রিটার্ন করবে হচ্ছে এখন কয়টা বাজে, কত মিনিটে এন্ড কত সেকেন্ডে, সেটা রিটার্ন করবে। মানে হলো বেসিক্যালি নাও রিটার্ন করবে দুইটার কম্বিনেশন, কার ডেট রিটার্ন করবে প্রথম পার্ট, কার টাইম রিটার্ন করবে নাও এর পরের পার্ট। আচ্ছা, সো হোয়াট ইজ দিস ফাংশন, একটা ডেট টাইম যদি আমি এখানে পাঠাই, সো আমরা তো আগে দেখে আসছিলাম ফরম্যাটটা কি,
4টা ডিজিট ইয়ার, দেন 2টা মান্থ, দেন হচ্ছে 2টা ডেট। সো দিস মিনস 18th October 2019। তখন বাজে কয়টা? 12:29:34। ইন দিস কেস যদি এইটা হয় ডেট অ্যান্ড টাইম, সেইটাকে যদি আমি ডেট ফাংশন এর মধ্যে পাস করি, তাহলে সে শুধু আমাকে ডেট পোর্শনটুকু রিটার্ন করবে। আমি যদি এটাকে টাইম ফাংশনের মধ্যে পাস করি, তাহলে সে শুধু আমাকে টাইম পোর্শনটুকু ডিভাইড করে রিটার্ন করে দিবে। সেম গোজ ফর আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড। যদি আমি আওয়ার এর মধ্যে দেই, তাহলে সে আমাকে শুধুমাত্র আওয়ার মানে 12 সেটাকে রিটার্ন করবে, মিনিটের কেসে মিনিট, সেকেন্ডের কেসে সেকেন্ড। আচ্ছা, ডে এর কেসে কি হবে? সে হচ্ছে গিয়ে যদি আমি ফুল ডেট টাইমটা পাঠাই একটা ডে এর মধ্যে, তাহলে সে আমার ওই ডেটা রিটার্ন করবে, মান্থের কেসে মান্থ, ইয়ারের কেসে ইয়ারটা রিটার্ন করবে। তো এইগুলো তো আই থিঙ্ক সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কি কি রিটার্ন করবে। হোয়াট অ্যাবাউট ডেট ডিফ? ডেট ডিফ মানে হচ্ছে ডেটের ডিফারেন্স। সো ইফ আই ইনপুট অ্যাজ প্যারামিটার 2 ডিফারেন্ট ডেট টাইমস, দেন এই দুজনের ডিফারেন্সটা সে আমাকে রিটার্ন করবে। সো সেই ডিফারেন্সটা আসবে একদম মানে ওই সেকেন্ড এর বেসিসে, মানে ডেট টাইম, আর এটার আউটপুটটাও হবে ডেট টাইম আর কি। তো আমি যদি চিন্তা করি যে 19th October এই টাইমটা মানে 12টার টাইমটা থেকে যদি আমি 18th October 2019 এর 11:59:59 এর ডিফারেন্সটা দেখতে চাই, তাহলে আসলে ডিফারেন্সটা হলো 1 সেকেন্ডের। দ্যাটস ওয়াই দ্য আউটপুট উইল বি 1। টাইম ডিফারেন্স যদি আমি দেখতে চাই যে সরি, ডেট ডিফারেন্সের কেসে হচ্ছে সে ডেটের ডিফারেন্সটা দিবে, টাইম ডিফারেন্সের কেসে সে হচ্ছে সেকেন্ড ওয়াইজ এর ডিফারেন্স দিবে, টোটাল ডেট টাইম আউটপুটটা দিবে। সো এই কেসে হচ্ছে আমার ডেটের ডিফারেন্স হলো 1, মানে দিনের ডিফারেন্স হলো 1, আর টাইম ডিফারেন্সের কেসে সে হচ্ছে কি টাইমের ডিফারেন্সটা দিয়ে দিবে। এই কেসে হচ্ছে গিয়ে 12টা থেকে যদি আমি মানে 21 তারিখের 12টার আগে থেকে যদি আমি 18 তারিখের 11:59:59 মাইনাস করি, তাহলে সেটা হচ্ছে 48 hours and 1 second। এটা হচ্ছে টাইম ডিফার আউটপুট। ডেট অ্যাড কি? আমি যদি একটা জিনিসের সাথে একটা জিনিসকে অ্যাড করতে চাই উইথ আ পার্টিকুলার ইন্টারভাল, তাহলে সেটা আমি লিখে দিব। সে 2008 এর মানে 31 December 2008 এর সাথে হচ্ছে গিয়ে আমি এই টাইমটা অ্যাড করতে চাচ্ছি। এখন কত মানে কোন ইউনিটে অ্যাড করতে চাই? আমি 1 সেকেন্ডের ইউনিটে অ্যাড করতে চাই। মানে এই টাইমটার সাথে আমি কি অ্যাড করব? আমি 1 সেকেন্ড অ্যাড করব। তাহলে 1 সেকেন্ড অ্যাড করলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে হচ্ছে নিউ ইয়ারের 1 তারিখ, মানে এক্স্যাক্টলি 12টা। তারপরে ডেট সাব করলে যে সেটার অপোজিট হবে, ডেট সাব করতে হবে, এন্ড কত অ্যামাউন্ট আমি সাবট্রাক্ট করব সেটা আমার এখানে লিখে দিতে হবে। সো দ্য ইউনিট ক্যান বি সেকেন্ড, মান্থ, আওয়ার, ডে, এনিথিং। আমি এখানে সেকেন্ড অ্যাড করেছিলাম। হোয়াট অ্যাবাউট ডেট ফরম্যাট? ডেট ফরম্যাটের কথা আই থিঙ্ক একজন সিমিলারলি কোয়েশ্চেনটা আমাকে আগের দিন আস্ক করেছিলেন যে ইন দিস কেস একটা ডেট টাইম যদি আমি দেই, তারপরে হচ্ছে আমি একটা ফরম্যাট যদি স্পেসিফাই করে দিই যে %DMY, তারপরে হচ্ছে গিয়ে LIP, এভাবে যদি আমি পার্টিকুলারলি দিয়ে দেই, তাহলে হচ্ছে গিয়ে আমার ইয়েটা কি দেখাবে? মানে সে এই পি দিয়ে বুঝায় হচ্ছে গিয়ে আমার মানে AM নাকি PM, আর LI দিয়ে বুঝায় হচ্ছে গিয়ে আমার কয়টা বাজে কত মিনিটে। সো আউটপুটটা কি আসবে? ফার্স্টে আমি ডে, মান্থ, ইয়ার দেখতে চাচ্ছি। সো 4th October 1900, দেন হলো কয়টা বাজে। এই জিনিসটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এইভাবে ফরম্যাটটা ইনপুট দিতে হবে। হোয়াট অ্যাবাউট স্ট্রিং টু ডেট? মানে আমি একটা ইনপুট এভাবে দিলাম, মানে এখন যদি এমন অবস্থা হয় যে আপনাদের এই ফরম্যাটটা মনে নাই, ডেট টাইমের ফরম্যাটটা মনে নাই, আপনারা এইভাবে ইনপুট দিতে চান May 1, 2013, তাহলে সেটাকে এই ফাংশনটা ইউজ করতে পারেন, স্ট্রিং টু ডেট। সো May 1, 2013 এর পরে যদি আমি %MDY লিখে দিই, তাহলে হচ্ছে সে অটোমেটিক্যালি সেটাকে ওই যে ইয়ারে বা মানে ইয়ার, মান্থ, ডেট যে ফরম্যাটটা আছে মাইস্কেলে ওটাতে কনভার্ট করে দেয়। সো এখানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফরম্যাটস এর এক্সাম্পলস দেয়া আছে। সো আমি এরকম অল ফরম্যাটস কে ইউজ করতে পারি। সো %Y মানে হচ্ছে সে ইয়ার রিটার্ন করবে, চারটা ডিজিটের ইয়ার রিটার্ন করবে। যদি স্মল y দেই, তাহলে সে জাস্ট ফর এক্সাম্পল 1996 কে 96 দেখাবে, নট 1996। তারপরে হলো যদি আমি %M লিখি, তাহলে সে ফুল মান্থের নেমটা দিবে জানুয়ারি, স্মল b লিখলে সে রিটার্ন করবে জ্যান। সো এটা পুরোপুরি ইটস আপ টু ইউ, আপনি কিভাবে এটাকে ফরম্যাট করতে চাচ্ছেন, এটার ডিফারেন্ট সিস্টেমস দেখানো আছে, সেভাবে ইউজ করতে পারেন। লাস্ট ডে মানে হচ্ছে একটা মান্থের শেষ দিনটাকে সে রিটার্ন করবে। ইন দিস কেস দিস ইজ একটা মানে এমন একটা ডেট যেটা হলো ডিসেম্বর মান্থের, সো সে ডিসেম্বর মান্থের লাস্ট ডেটটাকে রিটার্ন করবে। So these were more or less একদম basic operators, functions, etc. of MySQL, যেটা আসলে একদম মানে এগুলা আপনারা এখন আমরা যখন কোড করতে শুরু করব, ওখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। So these were the basic data types, operators and functions of
MySQL। তো আপনারা যারা ল্যাবে আছেন তারা হয়তো যে প্যাটার্নটা ফলো করছেন যে প্রথমে আমরা ডিডিএল করাই, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এরপর আমরা ডিএমএল এ যাই। সো থিওরিতে একটু ডিফারেন্ট হবে, আগে আমরা ডিএমএল দেখব, পরে আমরা পরের কিছু ক্লাসে আমরা ডিডিএল দেখব। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডিএমএল। সো ডিডিএল এন্ড ডিএমএল মানে কি? DDL means data definition language and DML means data manipulation language. So with the help of DDL or data definition language, আমরা কি করতে পারি? আমরা হচ্ছে টেবল বানাতে পারি, ক্রিয়েট টেবল, সেটার মধ্যে কিছু ভ্যারিয়েবল সেট করতে পারি, অ্যাট্রিবিউটের নাম দিতে পারি। আমরা চাইলে সেই টেবলের অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করতে পারি অথবা ডিলিট করে ফেলতে পারি কোনো কলাম। So all of these are DDL. What about DML? So DML এর আবার দুইটা পার্ট আছে। DML দিয়ে আমরা এক নম্বর হলো আমরা হচ্ছে কিছু ভ্যালিউজ ইনসার্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি। আবার সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি ডিসপ্লে করতে পারি, মানে ডিএমএল কোয়েরি করতে পারি। সো কোয়েরি পার্টটা আসলে সবচেয়ে বড়। ইনফ্যাক্ট কোয়েরি পার্টটাই আসলে ল্যাবেও অনেকগুলা ক্লাস কভার করে দেখানো হয়, আপনাদেরকেও কোয়েরি অনেক বড় করেই দেখানো হবে, বিকজ কোয়েরির মধ্যে আবার অনেক সাব পার্টস আছে। সো আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে ডিএমএল। এটা করার জন্য আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা টেবলের আউটলাইন আমাদের দেখতে হবে, ওই টেবলের উপর আমরা কাজ করব। সো ল্যাবেও অ্যাকচুয়ালি এই টেবলটাই ইউজ করা হয়, যেটা হলো একটা HR স্কিমা টেবল। Okay, so let me know if you can see the screen. দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। So basically you can imagine that there is a company, and in the company, so human resource department keeps a database of different tables to keep information regarding all the employees. So কোন এমপ্লয় কোন ডিপার্টমেন্টে কাজ করে, তাদের জব হিস্ট্রি কি, তার মানে তাদের কোন স্যালারি কিরকম, তারপরে হচ্ছে which country are they from, ওই কান্ট্রিটা কোন কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্টে, এই সব জিনিসপত্র দিয়ে আসলে একটা বিশাল ডেটাবেস। তো এই ডেটাবেজের মধ্যে টেবলগুলো কি কি দেয়া সেটা হচ্ছে এই স্লাইডে দেয়া আছে। আমরা এই টেবলটা বোঝার চেষ্টা করছি কেন, বিকজ আমরা আসলে সব কাজ এই টেবলটার এক্সাম্পল ইউজ করে করব। সো দিস ইজ দ্য টেবল ওয়্যার দিস ইজ দ্য ডেটাবেস, যেখানে আমার 1 2 3 4 5 6 7 7টা টেবল আছে। সো আই হ্যাভ 7 tables. They are regions, countries, locations, departments, employees, job history, and jobs. Okay. Each table has some attributes, and সেই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে কিছু প্রাইমারি কি আছে, কিছু ফরেন কি আছে। সো রিজনস এর অ্যাট্রিবিউট হচ্ছে রিজন আইডি এন্ড রিজন নেম। তার প্রাইমারি কি হচ্ছে মোস্ট লাইকলি বোথ রিজন আইডি এন্ড নেম। ইয়েস, যেগুলো প্রাইমারি কি সেগুলো হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে দেয়া, মানে সরি বোল্ডে দেয়া। সো রিজনস এর প্রাইমারি কি হলো রিজন আইডি এন্ড রিজন নেম। কান্ট্রিজ এর প্রাইমারি কি হলো কান্ট্রি আইডি। লোকেশনের প্রাইমারি কি হচ্ছে লোকেশন আইডি। ডিপার্টমেন্টস এর জন্য ডিপার্টমেন্ট আইডি। এমপ্লয়ের জন্য এমপ্লয় আইডি। জব হিস্ট্রির জন্য বোথ এমপ্লয় আইডি এন্ড স্টার্ট ডেট, বিকজ আই ওয়ান্ট টু নো যে আসলে একটা পার্টিকুলার এমপ্লয় আইডি যেই টাইমে স্টার্ট করেছে ওই ইনফরমেশন রিলেটেড অন্য যা যা আছে সেগুলা। আর জবস হচ্ছে গিয়ে তার প্রাইমারি কি হলো জব আইডি। আচ্ছা, সো এখানে কিছু ফরেন কি আছে। ফর এক্সাম্পল কান্ট্রিজ এর মধ্যে রিজন আইডি, এটা একটা ফরেন কি যেটা আসলে আসছে রিজনস টেবল থেকে। লোকেশনস হ্যাজ আ কান্ট্রি আইডি ফরেন কি দ্যাট কামস ফ্রম অ্যাকচুয়ালি কান্ট্রিজ। তারপরে ডিপার্টমেন্টের মধ্যে আছে লোকেশন আইডি দ্যাট কামস ফ্রম দ্য লোকেশন। সো অ্যাকচুয়ালি একটার পর পর একটা দিয়ে ফরেন কি আছে। এমপ্লয় আইডির মধ্যে ডিপার্টমেন্ট আইডি আছে উইচ কামস ফ্রম ডিপার্টমেন্টস টেবল। তারপরে জব হিস্ট্রির মধ্যে বোথ জব আইডি আছে অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি আছে, প্লাস এমপ্লয় আইডিও কিন্তু একটা ফরেন কি আসলে। জবস এর মধ্যে উই হ্যাভ, এখানে কোনো ফরেন কি নাই। সো দিস টেবলস হ্যাভ প্রাইমারি কিজ এন্ড ফরেন কিজ। ফরেন কিজ আপনারা দেখেই বুঝতে পারবেন, একই কলাম নেই যেহেতু, এগুলো আসলে ফরেন কি। সো এইভাবে টেবলটা আর কি মোটামুটি সাজানো। তো প্রত্যেকটার ইয়ের মধ্যে কি কি আছে, রিজনস এর মধ্যে ইউ হ্যাভ রিজন আইডি, রিজন নেম। তারপরে কান্ট্রিজ এর মধ্যে কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজন আইডি এক্সেট্রা। সো ডেসিমাল জিনিসটা আসলে ফ্লোটের মতনই কাজ করে। হ্যাঁ, তো এখানে প্রথম নাম্বারটা যেটা 5, এটা বোঝাবে হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডিজিটস হচ্ছে 5, আর ডেসিমালের পরে হচ্ছে আমার 0টা ডিজিট আছে। তারপরে ডেসিমাল 10,5 দেয়া মানে কি, মানে টোটাল নাম্বার অফ ডিজিটস 10, আর ডেসিমালের পরেও 5, আর 10 - 5 হচ্ছে 5। সো ডেসিমালের আগেও আসলে 5 আছে। ভ্যারকার তো আমরা জানি কি। তারপরে হলো গিয়ে ডেট তো আমরা জানি কি। সো এখানে মোটামুটি বাকি আপনারা দেখে বুঝতে পারছেন যে একটা কোন ডেটা টাইপের সেটা দিয়ে, সেটা সহ আমাদের
অ্যাট্রিবিউট গুলোর নাম দেওয়া আছে। সো টেবল ইট লুকস লাইক দিস। সো আমরা যখন ডিডিএল করবো আমরা দেখবো যে এই টেবলটা বানাতে হয় কি করে। এখন আমরা দেখবো যে ফাইন, আই হ্যাভ দিস টেবল, এই টেবলের উপর আমি কি কি অপারেশন করতে পারি। প্রথম কাজ হচ্ছে I can insert some values into these tables, right? So I can insert some employee details into this table. For example, I want to insert the employee details of a certain employee, যার employee ID হচ্ছে 102. So তার employee ID হবে 102, তার কোন একটা ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, তার কোন একটা ইমেল থাকবে, এই সব ডিটেইল দিয়ে I want to insert a record or I want to insert a row in this particular table. So এই যে এতগুলো অ্যাট্রিবিউট আছে না, এগুলা কিন্তু সব এই টেবল গুলার কলাম। খেয়াল করবেন, all these attributes are the table columns. I want to insert the rows. The rows will contain the details of that particular column, like values of that particular column. For example, departments. একটা ডিপার্টমেন্ট হলো suppose purchasing department. So department ID সেটা ধরে নিলাম হচ্ছে 1003. So that will be the department ID, then department name হচ্ছে purchasing. তার একটা ম্যানেজার থাকবে, সেটা এটা ডেফিনেটলি একটা ফরেন কি, ম্যানেজার আইডি কিন্তু আসছে এমপ্লয়িজ থেকে, বিকজ ম্যানেজার তো একটা এমপ্লয়ি হিমসেলফ, রাইট? এন্ড এটার মধ্যে এমপ্লয়িজ এর মধ্যে কিন্তু ম্যানেজার আইডি আছে। দিস ইজ আ রিকার্সিভ রিলেশনশিপ। এগুলো সব আমরা ইআরডি তে পড়ে আসছি। সো ডিপার্টমেন্টস এর মধ্যে এন্ড ম্যানেজার আইডি, সাপোজ এই ডিপার্টমেন্টের ম্যানেজারের আইডি হচ্ছে ওই 102 যেই এমপ্লয়ির কথা আমি বলছিলাম। দেন লোকেশন আইডি চিন্তা করতে পারি 1, যেটা আসলে এই লোকেশন টেবল থেকে আসছে। সো এরকম একটা এন্ট্রি আমি যদি ইনপুট দিতে চাই, তাহলে এরা সবাই হচ্ছে কলামের নেম গুলা থাকবে, এগুলা তার আন্ডারে থাকবে। ডিপার্টমেন্ট আইডির আন্ডারে এই রো এর জন্য ভ্যালুটা থাকবে 1003, নেমের আন্ডারে ভ্যালুটা থাকবে পারচেজিং। সো এই যে চারটা ভ্যালু আছে, চারজন মিলে একটা সিঙ্গল রো। তো এই রো এর ভ্যালু গুলাই হচ্ছে আমরা ইনসার্ট করি ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে। তো আমরা তাহলে ডিএমএল এর অপারেশন বা কমান্ডস গুলা একটু দেখা শুরু করি। Okay, so like I said, it consists of two parts, MySQL, DDL and DML. তো এখানে হলো আমরা ডিএমএল এর প্রথম একটা কাজ করব, সেটা হচ্ছে ডেটা ইনসারশন। সো এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্স হলো ইনসার্ট ইনটু, এই কথাটা থাকতে হবে MySQL এর মধ্যে। সো আমি হচ্ছে আপনাদেরকে PHP MyAdmin এ MySQL এর কিছু করা দেখাবো। আপনারা বাসার প্র্যাকটিসের জন্য PHP MyAdmin ইউজ করতে পারেন। যেটা হলো আমরা যেটা ইউজ করি ল্যাবে, সেটা হচ্ছে জ্যাম্প। আমি জ্যাম্পের টিউটোরিয়াল আপনাদেরকে ELMS এ দিয়ে দিব না, আপনারা জ্যাম্প নামায়, মানে অ্যাকচুয়ালি এটার ডেমোটা, মানে কিভাবে জ্যাম্প ইনস্টলেশন এন্ড এভরিথিং, এগুলো আসলে ল্যাবে দেখানো হয়, এই পোর্শনটুকু থিওরিতে দেখানো হয় না। বাট আমি তবুও টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় ইন জ্যাম্প ইনস্টলেশন অর ইউজিং PHP MyAdmin, দেন ইউ ক্যান অ্যাপ্রোচ মি ইন মাই কাউন্সিলিং, আই উইল হেল্প ইউ টু ইনস্টল ইট। বাট এটা আসলে খুবই সিম্পল প্রসিজার, আমি আপলোড করে দিব টিউটোরিয়াল লিংক। ওটার পরে হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আমি ইনফ্যাক্ট ওইটার মানে ওই প্ল্যাটফর্ম ইউজ করে আপনাদের এক্সাম্পলস দেখাবো। সো দ্য সিনট্যাক্স ইজ বেসিক্যালি দিস, যে একটা টেবল, সেই টেবলের নামটা লিখতে হবে, তার আগে লিখতে হবে ইনসার্ট ইনটু। সো সাপোজ আমি হলো এমপ্লয়ি টেবলের মধ্যে কিছু ইনসার্ট করতে চাই, দেন আই উইল রাইট ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। সো প্রথমে আমি কি লিখবো? ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। আফটার দ্যাট, দিস ইজ অপশনাল, দ্যাটস ওয়াই এখানে থার্ড ব্র্যাকেট আছে। খেয়াল করবেন যে থার্ড ব্র্যাকেট থাকা মানেই হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরের পোর্শনটুকু হচ্ছে অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সো থার্ড ব্র্যাকেট আমি কিন্তু লিখবো না, মানে এই থার্ড ব্র্যাকেটটা কিন্তু আসলে বসবে না। হ্যাঁ, এখানে ইদার ফার্স্ট ব্র্যাকেটে কিছু কথা বসবে অথবা কিছু বসবেই না, মানে ইদার এই পোর্শনটুকু বসবে অথবা এখানে কিছু বসবেই না। আমি জাস্ট ইনসার্ট ইনটু টেবল নেমের পরেই ভ্যালুজে চলে যেতে পারি। তো সেটা কোন মানে একটা রুল ফলো করে করতে হয়। তো দুই টাইপের তার মানে কাজ করা যায়, ইদার আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই পোর্শনটুকু লিখলাম অথবা লিখলাম না। আচ্ছা, যদি আমি না লিখি, if I absolutely deduct this portion, if I don't keep this portion, since I said that this is optional, you have the option of not keeping it. So if I remove this portion, then what does the statement become? Insert into employees some values, right? So values is also a keyword that you have to use. এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি ওই ভ্যালুগুলা বসাবো, যে 1003, দেন হচ্ছে 101, দেন একটা এমপ্লয়ের একটা নাম দেন, লাইক অ্যাডাম, দেন হচ্ছে তার সেকেন্ড নেম সাপোজ লেভিন অর সামথিং। সো ফার্স্ট নেম সেকেন্ড নেম একটা দিলেন, দেন হচ্ছে
কিছু মানে আই থিঙ্ক এমপ্লয়িজ এর আরো কিছু অ্যাট্রিবিউটস এখানে আছে, ফর এক্সাম্পল স্যালারি, কমিশন প্যাক্ট এক্সেট্রা। সো ওই সব ভ্যালুগুলো আমি বসাবো এগুলোর মধ্যে ভ্যালুস কথাটা লিখে। So if I deduct this portion, if I don't use these, then you must input all the attributes, all the attribute values of employee into the values portion. মানে হলো আমার এমপ্লয়ির ইয়ের মধ্যে মানে এমপ্লয়ি টেবলের মধ্যে আমার বেসিক্যালি ছিল হচ্ছে অ্যারাউন্ড যদি 3 4 5 6 7 8 9 আমার 11টার মতন ইয়ে ছিল, মানে 11টার মতন আমার কলাম আছে। সো আমার এখানে 11টা ভ্যালুই বসাতে হবে, ভ্যালুজ এর মধ্যে আমার এক্স্যাক্টলি 11টা ভ্যালুই বসাতে হবে। এমনও হতে পারে যে এর মধ্যে কোন একটা পার্টিকুলার ভ্যালুকে আমি নাল দিতে চাই, প্রবলেম নেই, আমি নাল লিখে দিব, মানে ওই পোর্শনটুকুতে আমি কমা দিয়ে কিছু একটা লিখবো, ইদার আমি একটা এমটি স্ট্রিং দিলাম বা নাল দিলাম বা যাই দিলাম, বাট ওইখানে কিছু একটা থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি মানে 11টা ভ্যালু ওভার হিয়ার, 11 ভ্যালুজ ওভার হিয়ার ফর ওয়ান পার্টিকুলার এমপ্লয়ি রেকর্ড। তো এটা তো একটা ঝামেলা। এমনও তো হতে পারে যে আসলে আমি এমপ্লয়ির ওই যে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে স্টুডেন্টের হাইট তো আমি এখন চাইলে নাও ইনপুট দিতে পারি, সেখানে অটোমেটিক সে নাল বসালো, কি সমস্যা? সো সেটার জন্য আমি যেটা করব যে আমি এই পোর্শনটুকু রাখবো, আমি এটা রাখবো এন্ড আমি জাস্ট যেই ভ্যালুগুলো বসাতে চাচ্ছি সেটা আমার দিতে হবে। সো আমি কোন কোন ভ্যালু দিতে চাই, ফর এক্সাম্পল আমি এমপ্লয়ির নেম দিব, আমি তার আইডি দিব, আমি তার স্যালারি, এই 3টা ভ্যালু দিতে চাই। বাকি যে 8টা ভ্যালু আছে ওইটা আমি এখন দেওয়ার প্রয়োজন মনে করি না, সেগুলো নাল বসে থাকুক, আমি পরে সেটাকে চাইলে আপডেট করতে পারি। দেন আই উইল রাইট এটা এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা, এটার মধ্যে আমি সিরিয়ালি লিখবো ওই যে অ্যাট্রিবিউট গুলার নাম, এমপ্লয়ি আইডি কমা ফার্স্ট নেম কমা স্যালারি। এরপরে আমি ভ্যালুজ এর মধ্যে এক্স্যাক্টলি ওই সিরিয়ালে এই 3টা ভ্যালু বসাই দিব, বাকি কিছু আমার দিতে হবে না। So I don't have to input 11 values over here. If I specify which column names or which columns I'm going to particularly enter. So if I have employee ID, comma, first name, comma, last name, then I have to specifically input those 3 values in the first bracket, a second portion to kute. আর যদি আমি এই জায়গাটা স্পেসিফাই না করে দেই তাহলে বাই ডিফল্ট সেই টেবিলের যত অ্যাট্রিবিউট আছে আমার অ্যাকচুয়ালি সবাইকে ইনপুট দিতে হবে, এখানে 11টা ভ্যালু বসাতে হবে। সো আমাকে কি কেউ বলতে পারেন যে আচ্ছা যদি এমন হয় যে আমার এমপ্লয়ি টেবিলের কোন একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে নট নাল, সো আপনি চিন্তা করেন যে যদি এটা এইচআর স্কিমাতে নাই, বাট আচ্ছা এটা চিন্তা করেন যে আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার প্রাইমারি কি হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডি, হ্যাঁ, এন্ড আমার এনআইডি নামের একটা অ্যাট্রিবিউট আছে যেটা হলো নট নাল, মানে এনআইডি সবার থাকতেই হবে। আমি এটা মানে আমি ধরে নিলাম যে একটা স্টুডেন্ট যদি ইউনিভার্সিটিতে পড়তে চায় তার এনআইডি থাকতেই হবে, যদি আমি এরকম একটা মানে বাধ্যতামূলক একটা জিনিস করে দিই। সো তাহলে কি, তাহলে নিশ্চয়ই দ্যাট পারসন হ্যাজ টু হ্যাভ অ্যান এনআইডি ভ্যালু, রাইট? সো আমি যদি টেবিল বানানোর সময় এটা স্পেসিফাই করে দিই যে তার এনআইডিটা নট নাল, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমি এমন কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না যেটা হচ্ছে নাল বসাবে এনআইডি তে। ইন দ্যাট কেস আমি যদি স্টুডেন্টের জন্য ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিয়ে স্টুডেন্ট আইডি কমা এজ ইনসার্ট করি, বাট তার কোনো এনআইডি ভ্যালু ইনসার্ট করি না, তাহলে কি সেটা আমাকে ডেটাবেস করতে দিবে? না, সেটা ডেটাবেস আমাকে করতে দিবে না, বিকজ যদি একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট স্পেসিফাইড থাকে টু বি নট নাল, দেন সেটা আমাকে এখানে দিতে হবে। দ্যাট ইজ দি অনলি এক্সেপশন। এর বাদে হচ্ছে আমি যেই ইচ্ছা যেই কলামের ভ্যালু চাইলে দিতে পারি। সো প্রাইমারি কি তো বাই ডিফল্ট নট নাল, এটা তো আমরা জানি যে প্রাইমারি কি ইজ আ কম্বিনেশন অফ নট নাল অ্যান্ড ইউনিক। সো যদি একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট ইজ ডিফাইন্ড টু বি প্রাইমারি কি অর নট নাল, এদেরকে আমার অবশ্যই এখানে রাখতে হবে। এর বাদে আমি যাদেরকে রাখি না কেন আমার ইচ্ছা, দেন তাদেরকে আমি এখানে ভ্যালুজ ইনসার্ট করতে পারবো। সো দিস ইজ দ্য সিনট্যাক্স ফর ইনসার্ট ইনটু। What if I want to delete a particular table? So মানে না, delete a particular entry of a table. So like এই যে ওই এমপ্লয়ি টেবিল আপনি চিন্তা করেন যে অ্যাডাম একটা এমপ্লয়ি, আমি অ্যাডামের এন্ট্রিটাকে ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, ডিলিট ফ্রম দেন টেবিল নেমটা কি এমপ্লয়িজ। সো ডিলিট ফ্রম এমপ্লয়িজ ওয়্যার একটা কন্ডিশন, এই যে এখানে এই কোয়েশ্চেনটা আই থিংক একজন করেছিলেন যে ওয়্যার কি ইফের মতন, হ্যাঁ ওয়্যার এক্স্যাক্টলি ইফের মতো কাজ করে, যে ওয়্যার এর পর আমি একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে দেন হচ্ছে আমি ডিলিট করব। সো ইন প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস উই স দ্যাট আমরা ইফ কথাটা আগে লিখি দেন আমরা একটা রেজাল্ট লিখি,
ওয়্যার এর জন্য উল্টা, আমরা ফার্স্ট এর রেজাল্টটা লিখে ফেলবো, দেন হচ্ছে একটা পার্টিকুলার কন্ডিশন মেনশন করব। সো ইন দিস কেস ডিলিট ফ্রম এমপ্লয়িজ ওয়্যার ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু অ্যাডাম। সো দিস ইজ দ্য মানে syntax for delete. So you will write delete from a particular table and you must write a condition, যে কোন কন্ডিশনটা ফলো করলে আমি ডিলিট করব। তাহলে যেটা হবে যে যাদের যাদের ফার্স্ট নেম অ্যাডাম তারা সবাই ডিলিট হয়ে যাবে টেবিল থেকে। হোয়াট ইফ আই ওয়ান্ট টু রিমুভ আ পার্টিকুলার এন্ট্রি, মানে আমি জাস্ট একজনকে রিমুভ করতে চাই, তাহলে আমার অবশ্যই তার প্রাইমারি কিটাকে কন্ডিশনে রাখতে হবে, বিকজ প্রাইমারি কি তো ইউনিক। অ্যাডাম তো অনেকের নাম হতে পারে, বাট আইডি তো 101 একজনেরই আছে। সো আমি পার্টিকুলারলি ওই একজনের এন্ট্রি ডিলিট করতে চাই, তাহলে একটা ইউনিক অ্যাট্রিবিউট ইউজ করে কন্ডিশনটা বানাতে হবে। যে কেসে মানে আপনি এই কেসে এনআইডি ইউজ করতে পারেন, বিকজ এনআইডি কে আমি ইউনিক বসাতে পারি। আবার স্টুডেন্ট আইডি বা এমপ্লয় আইডি ইউজ করতে পারেন, বিকজ দিজ আর ইউনিক ভ্যালুজ। সো ইফ আই ইউজ আ ইউনিক অ্যাট্রিবিউট ইন দিস কন্ডিশন, তাহলে যেটা হবে যে এক্স্যাক্টলি ওই একটা এন্ট্রি ডিলিট হবে। আর যদি আমি আসলে চাই এটা করতে যে যত অ্যাডাম আছে সবাইকে আমি রিমুভ করে দিব, অথবা যা আমি হচ্ছে আমি এটা লে অফ করছি, আমার এখন রিসেশন মধ্যে দিয়ে যাচ্ছে আমার কোম্পানিটা, যাদের যাদের স্যালারি লেস দ্যান 20,000 আমি সবাইকে কাট অফ করে দিব, তাহলে ডিলিট ফ্রম এমপ্লয়িজ ওয়্যার স্যালারি ইজ লেস দ্যান 20,000. So this is also another condition. Did someone raise a hand or ask a question? Okay, so 2 people raised their hands. Afanur, what's your question? আপনারা কি ভুলে হ্যান্ড রেজ করেছেন নাকি আসলে কোশ্চেনস আছে? ম্যাম আমি ভুল করে, ম্যাম আমারটা ভুল করে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ম্যাম নেটওয়ার্ক ইস্যুর কারণে ডাউন করতে পারছেন না, একটু যদি আপনি কাইন্ডলি। নেটওয়ার্ক ইস্যুর কারণে কি করতে পারছেন না? ম্যাডাম লোয়ার করতে পারছেন না হ্যান্ডটা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওকে, সো এরপরে হলো আপডেট টেবল। সো আমরা হচ্ছে ইনসার্ট করা কিভাবে করতে হয় সেটা দেখলাম, ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখি যে যদি এমন হয় যে যাদের যাদের স্যালারি হচ্ছে 20,000 এর বেশি, তাদের স্যালারি আমি 30,000 করে দিব। তাহলে আমি কি করব? তাহলে আমি করব আপডেট দ্য এমপ্লয়িজ টেবল সেট, মানে নতুন কন্ডিশনটা আমি এখানে বসাবো। ওয়্যার মানে নতুন কেসটা আমি বসাবো, মানে আমি কি চাচ্ছি সেটা আমি বসাই দিব। ওয়্যার something is happening. So in this case, update employees set salary is equal to 30,000 where salary is greater than 20,000. Sorry, greater than 20,000 or less than 30,000, whatever. মানে এখানে কোন একটা পার্টিকুলার কন্ডিশন ফলো করে আপনি হচ্ছে একটা জিনিস সেট করবেন। তার মানে আসলে এখানে এই ইকুয়াল টুটা ইজ অ্যান অ্যাসাইনমেন্ট অপারেটর, আর কন্ডিশনের মধ্যে যদি আমি দেই স্যালারি ইজ ইকুয়াল টু 20,000, তাহলে সেইখানে দ্যাট উইল বি আ কম্প্যারিজন অপারেটর। এটা কি আমরা ডিফারেন্সটা বুঝি যে দুইটার কেসেই কিন্তু ইকুয়াল একটাই থাকবে, বাট বোথ অফ দেম ক্যান ওয়ার্ক অ্যাজ ইদার অ্যাসাইনমেন্ট অপারেটর অর কম্প্যারিজন অপারেটর ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো সেটের পরে যদি আমি কিছু লিখি দ্যাট উইল বি অ্যান অ্যাসাইনমেন্ট, but where এর পরে কিছু লেখা মানে that will be a comparison. Do we understand this difference? Yes or no? ইয়েস ম্যাম। Okay, so if I want to ম্যাম এটা একটু আবার বলবেন আপডেটের ব্যাপারটা, মানে এটা এক্সাম্পল যে আমি সাপোজ এই কাজটা করতে চাই যে যাদের স্যালারি হচ্ছে এক্স্যাক্টলি 20,000 তাদের স্যালারি আমি 30,000 বানাই দিব, তাহলে আমি করব যে আপডেট এমপ্লয়িজ মানে টেবলের নামটা লিখতে হবে, দেন হচ্ছে আমি যে ওই যে 30,000 বানাতে চাচ্ছি ওই কাজটা আমার সেটের পরে লিখে দিতে হবে। সেট করো মানে এই জিনিসটাকে নতুন একটা ভ্যালু সেট করে দাও, এই কমান্ডটা দিচ্ছি আমি। সো সেট দেন স্যালারি দ্য কলামের ভ্যালু, মানে কল দিয়ে বুঝাচ্ছে কলাম আর ভ্যাল দিয়ে বুঝাচ্ছে আমি কি ভ্যালু দিব। সো কল মানে হচ্ছে ওই কলামের নেমটা, ইন দিস কেস কলামের নেম হচ্ছে স্যালারি। সো সেট স্যালারি ইজ ইকুয়াল টু 30,000। সো এইটা কি আছে এটা পরে বলছি। ইন দিস কেস আমরা চিন্তা করি আমরা একটা জিনিসই আপডেট করব যেটা হলো স্যালারি। সো সেট স্যালারি ইজ ইকুয়াল টু 30,000 ওয়্যার কাদের জন্য আমি 30,000 বানাবো, যাদের স্যালারি হচ্ছে 20,000, ওয়্যার স্যালারি ইজ ইকুয়াল টু 20,000, ওই কন্ডিশনটা এখানে লিখতে হবে। সো আপডেট and then the name of the table set particular column's value to be 30,000. What is that particular column? The salary. Where মানে কার জন্য এটা আমি করব, কোন কোন রো এর কেসে এটা আমি করব। আমার কাছে তো 10টা রো আছে, সবার স্যালারি কি আমি 30,000 বানিয়ে দিব না, তো শুধুমাত্র যাদের স্যালারি এখন 20,000 তাদেরটা আমি বানাবো। সো ওয়্যার স্যালারি ইজ ইকুয়াল টু 20,000।
সো আমি যেটা বললাম যে এই যে সেটের পরে আমি যে স্যালারি ইজ ইকুয়াল টু 30,000 লিখলাম, এটা কিন্তু কোনো কম্প্যারিজন না। আমি কিন্তু স্যালারি এর ভিতরে 3,000 এর কোনো এমন কিছু করছি না, মানে কোনো কন্ডিশন চেক করছি না যে স্যালারি কি 3,000, এটা কোনো কন্ডিশন, আমি কোনো কোয়েশ্চেন করছি না। আমি তাকে কমান্ড দিচ্ছি যে সেট দিস ভ্যালু। বাট ওয়্যার এর পরে যখন আমি লিখি যে স্যালারি ইজ ইকুয়াল টু 20,000, তখন এই জিনিসটা একটা কন্ডিশনাল, মানে একটা কন্ডিশন, মানে একটা কম্প্যারিজন, যে স্যালারি কি 20,000, এই কোয়েশ্চেনটা আমি আস্ক করছি। সো দ্যাটস ওয়াই এর এই কন্ডিশনের মধ্যে যদি আমি ইকুয়াল টু সাইনটা লিখি, দ্যাট উইল বি আ কম্প্যারিজন অপারেটর, মানে এটা একটা কোয়েশ্চেন মার্ক হবে। আর যদি আমি সেটার পরে কিছু লিখি, দিস উইল বি আ ফুল স্টপ, মানে এই জিনিসটা একটা কমান্ড হবে। মানে কোয়েশ্চেন মার্ক আর ফুল স্টপ কিন্তু আমাদের দিতে হবে না, আমি আর কি বোঝানোর জন্য বললাম যে সেটের পরে হচ্ছে আমি একটা কমান্ড দিই, আর ওয়্যার এর পরে আমি একটা কম্প্যারিজন করি। তো যদি এমন হয় যে আমি মাল্টিপল ভ্যালুজ আপডেট করতে চাই, লাইক যাদের যাদের স্যালারি হচ্ছে গিয়ে 20,000, আমি তাদের স্যালারি বানাবো 30,000, অ্যান্ড হচ্ছে আমি তাদের সাপোজ আরেকটা কলাম আছে বোনাস, সো বোনাসের মধ্যে আমি একটা ভ্যালু ইনসার্ট করব। মানে আমি অ্যাজাম্পশন ধরে নিলাম যে আরেকটা অ্যাট্রিবিউট আছে বোনাস ওদের এমপ্লয়ীদের, তাহলে আমি কি করব, আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি ইজ ইকুয়াল টু 30,000, any other attribute, আমি অন্য কোনো অ্যাট্রিবিউটও চাইলে চেঞ্জ করতে পারি। সাপোজ বোনাস ইজ ইকুয়াল টু 5,000 সামথিং। সো এরকম আমি চাইলে যত কলাম আপডেট করতে চাই আমি সেটা কমা কমা দিয়ে আপডেট করতে পারবো, ওয়্যার একটা পার্টিকুলার কন্ডিশন, মানে ওয়্যার হচ্ছে তার স্যালারি 20,000, মানে যাদের স্যালারি 20,000 শুধুমাত্র তাদের জন্য এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখন কি আমরা আপডেটটা বুঝতে পেরেছি নাকি কনফিউশন আছে? ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম যদি এখানে দুইজন এমপ্লয়ির জন্য পার্টিকুলারলি ম্যাম স্যালারিটা বাড়ানো হয়, তখন কি ম্যাম কন্ডিশনে ওই দুইজনের মানে যে প্রাইমারি কি ওইটা কমা দিয়ে মানে লিখতে পারবো? ওইটা আপনি অ্যান্ড দিয়ে লিখবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন 101 and 102 এই দুজন এমপ্লয়ি আইডির স্যালারি বাড়াতে, তাহলে আপনি কন্ডিশনে লিখবেন ওয়্যার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 101 and এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 102। ওই যে অ্যান্ড অপারেটর আমরা পড়ে আসছি না একটু আগে, হ্যাঁ জি ক্যাপিটাল, যেটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। আমি কিন্তু বিটওয়াইজ অ্যান্ড এর কথা বলি না, আমি লজিক্যাল অ্যান্ড এর কথা বললাম। অবশ্যই কন্ডিশনের মধ্যে আমাদের লজিক্যাল অ্যান্ড কে বসাতে হবে। সো আমি যদি দুজনের জন্য করতে চাই, আই ক্যান ইউজ অ্যান্ড, অথবা আমি এটাও করতে পারি, অ্যান্ড ইউজ না করে আমি ইন অপারেটরও ইউজ করতে পারি। ওয়্যার এমপ্লয়ি আইডি ইন, দেন ব্র্যাকেটের মধ্যে ওই দুজনের এমপ্লয়ি আইডি আমি লিখে দিলাম কমা দিয়ে। সো এই মানে এই সেম কাজটা আমি চাইলে অ্যান্ড দিয়েও করতে পারি, ইন দিয়েও করতে পারি। ক্লিয়ার হয়েছে? এটা কিছু এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখবো আসলে। এখন আমি বুঝতে পেরেছি। ওকে, সো আর সিলেক্টের সিনট্যাক্সটা দেখায় আজকে ক্লাসটা শেষ করে দিই। সো এই তিনটা সিনট্যাক্স ছিল হচ্ছে আমরা কিভাবে একটা টেবিলের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। What about we don't want to change any particular value, we just want to see some information from the table. সো আমি চাচ্ছি যে আমি কিছু কিছু পার্টিকুলার রো, কিছু কিছু পার্টিকুলার কলাম দেখতে চাচ্ছি। সো সেইগুলার কমান্ড আমরা কিভাবে করতে চাই, মানে হাউ ডু আই সার্চ মাই ডেটাবেস, ওইটাই হচ্ছে সার্চিং অর কোয়েরি পার্ট। সো সিলেক্ট স্টার দেওয়া মানে হলো আমার টেবিলের সবগুলা কলামকে নিয়ে আসা, সবগুলা কলাম সবগুলা রোকে আমি নিয়ে আসবো। হোল টেবিল ডেটা দেখার জন্য আমার যেটা করতে হয়, সিলেক্ট স্টার and then from the table name. So if I want to view all the employee records, all of their attributes and all of the rows, if I want to see all of the columns and rows, I will simply write select star from employees. এটা করলে যেটা হবে যে এমপ্লয়ি টেবিলে যত কলাম আছে তার আন্ডারে যত রো আছে সবাইকে আমাকে দেখায় দিবে। ওকে, এখন যদি আমি রো ফিল্টার করতে চাই, মানে আমি সবগুলো কলাম দেখতে চাই, দ্যাট ইজ ফাইন, আই ওয়ান্ট টু সি অল দ্য অ্যাট্রিবিউটস, বাট আই ওয়ান্ট টু সি অনলি সাম এমপ্লয়িজ। আমার 10 জন এমপ্লয় আছে, আমি 10 জন এমপ্লয়কে দেখতে চাই না, আমি 3 জন এমপ্লয়ের রেকর্ডস দেখতে চাই, বা তাদের সব রেকর্ডই দেখতে চাই। সো সেটার জন্য আমার যেটা করতে হয়, আমি যদি রো ফিল্টার করতে চাই তখন আমাকে একটা ওয়্যার কন্ডিশন বসাতে হয়। কলাম ফিল্টার, রো ফিল্টার ডিফারেন্ট জিনিস। আমি প্রথমে রো ফিল্টার বলছি। রো ফিল্টার করার জন্য আমার ওয়্যার কন্ডিশন ইউজ করতে হয়। So if I want to view 3 rows out of 10, then I must specify those 3 rows in the where condition. সেটা আমি and দিয়েও করতে পারি, in দিয়েও করতে পারি, between দিয়েও করতে পারি, অন্য কোনো লজিক্যাল অপারেটর দিয়েও করতে পারি, যে কোনো কিছু দিয়ে করতে পারি। বাট সেটা আমাকে where এর পরে স্পেসিফাই করতে হবে যে আমি কোন কন্ডিশনটা সাপোর্ট করতে চাই।
সো ওই কন্ডিশনের জন্য যারা যারা রো আছে তাদের সব কলাম আমাকে দেখাই দিবে, সব অ্যাট্রিবিউট আমাকে দেখাই দিবে। হোয়াট ইফ আই ওয়ান্ট টু ফিল্টার দ্য কলামস? সাপোজ আমি একটা পার্টিকুলার কন্ডিশন অনুযায়ী কিছু কলাম ফিল্টার করতে চাই, মানে আমি আসলে একটা এমপ্লয়ি যে 11টা অ্যাট্রিবিউট সবকিছু দেখতে চাই না, আই অনলি ওয়ান্ট টু সি দেয়ার ফার্স্ট নেম অ্যান্ড স্যালারি, তাহলে আই উইল সিম্পলি রাইট সিলেক্ট ফার্স্ট নেম কমা স্যালারি। সো এইটা হচ্ছে কলাম ফিল্টারের সিস্টেম, সেটা হচ্ছে সিলেক্টের পরে স্টার ইউজ না করে স্টারের বদলে অন্য কিছু ইউজ করতে হয়, মানে দ্য কলাম নেমস উই হ্যাভ টু ইউজ দেম। সো কলাম ফিল্টার করার সিস্টেম হচ্ছে সিলেক্টের পরে আমার কলাম নেমটা স্পেসিফাই করতে হবে। ইফ আই ওয়ান্ট টু ভিউ দ্য ফার্স্ট নেম কমা দ্য স্যালারি, দেন আই উইল রাইট সিলেক্ট ফার্স্ট নেম কমা স্যালারি ফ্রম এমপ্লয়িজ ওয়ার এনি পার্টিকুলার কন্ডিশন। এই জিনিসটা একটা অপশনাল স্টেপ, আমি কন্ডিশন দিতেও পারি নাও দিতে পারি। কন্ডিশন না দিলে কি হবে, সবগুলা রো দেখাই দিবে। ওয়ার দেয়া মানে হলো রো গুলাকে আমি ফিল্টার করবো, ওয়ার না দেয়া মানে হলো সব রো দেখাবে। সো আমি যদি জাস্ট এই পোর্শনটুকু রাখি সিলেক্ট থেকে ফ্রম টেবল পর্যন্ত, তাহলে সে আসলে সব রোই দেখাবে বাট কিছু কলামসকে দেখাবে। সো এই যে কলাম ফিল্টারিং এর মধ্যে অনেক কাজ করা যায়। সো উই ক্যান ইদার রাইট দ্য কলাম নেম, অথবা এমন হতে পারে যে আমি এটা দেখতে চাচ্ছি যে সবগুলো স্যালারির সাথে যদি আমি 5 মাল্টিপ্লাই করে দিই তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে। সো কেউ কিন্তু এইটা মনে করেন না যে আমি যদি স্যালারি মাল্টিপ্লাইড বাই 5 লিখি তাহলে কি আমার ডেটাবেজের মধ্যে ইনসার্ট হয়ে যাবে 5 বা আপডেট হয়ে যাবে 5 টাইমস দ্য স্যালারি। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সিলেক্টের পর আমি কিছু যাই লিখি না কেন সেটা কখনো ডেটাবেজের উপর ইম্প্যাক্ট ফেলবে না, সেটা কখনো ডেটাবেসকে চেঞ্জ করবে না, জাস্ট আমাকে ডিসপ্লে করার সময় জিনিসটা ওভাবে দেখাবে। সো ইফ আই রাইট সিলেক্ট দেন কলাম 2 টাইমস 5, then what will happen is column 2 এর প্রত্যেকটা ভ্যালুর সাথে 5 মাল্টিপ্লাই হয়ে আমার স্ক্রিনে দেখাবে, বাট ওই ডেটাবেজের মধ্যে অ্যাকচুয়ালি কলাম 2 এর অরিজিনাল ভ্যালুটাই থাকবে, সেটা চেঞ্জ হবে না। দেন আমি যদি কলাম 3 এর সাথে কলাম 4 অ্যাড করতে চাই, সাপোজ কলাম 3 ইজ স্যালারি, কলাম 4 ইজ বোনাস, আমি টোটাল স্যালারি দেখতে চাই, দেন কলাম 3 আর কলাম 4 অ্যাড করে আমি দেখবো, বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে কলাম 3 আর কলাম 4 অ্যাকচুয়ালি ডেটাবেজে অ্যাড হয়ে যাচ্ছে। দেন একটা ফাংশন ইউজ করলাম, লাইক আমি একটা জিনিসের অ্যাভারেজ দেখতে চাই, স্যালারির অ্যাভারেজ, দেন কিছু ফাংশন আছে লাইক এভিজি অ্যাভারেজ। সো ডিফারেন্ট ফাংশনস ইউজ করে আমি হচ্ছে একটা কলামের উপর অ্যাপ্লাই করতে পারি। দেন ফ্রম টেবল নেম ওয়্যার কন্ডিশন এটসেট্রা। সো দিস ইজ হাউ আই ফিল্টার কলামস। আচ্ছা, তারপরে হলো আরো ডিফারেন্ট কাজ করা যায়, সোর্ট করা যায়, ডিস্টিংক্ট ইউজ করা যায়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো না। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পিএইচপি মাইএডমিনে কিছু অপারেশনসও দেখবো ডিএমএল এর, তাহলে আপনাদের কাছে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আপনারা যেতে পারেন। ম্যাম লেকচার দুটো একটু আপলোড দিন তাড়াতাড়ি। আমি কালকেরটা আপলোড করে দিয়েছি, আজকেরটা। আচ্ছা ম্যাম ঠিক আছে, দুইটা বলতে মানে গতকালকেটা আজকেরটা।